আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি কোষ এবং এর গঠন, এটার উপর ওয়ান শট সিকিউ ক্লাস। তো তোমাদের অনেক ডিমান্ড ছিল ভাইয়া বোটানির জন্য আপনি ওয়ান শট সিকিউ ক্লাস আনেন, তারই পরিপ্রেক্ষিতে সকল ব্যাচের জন্য আসলে এই ওয়ান শট সিকিউ ক্লাসটা নেয়া। এবং প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে আমি বলবো, যারা এইচএসসি পরীক্ষার আগে অথবা প্রি টেস্ট পরীক্ষার আগে অথবা টেস্ট পরীক্ষার আগে অথবা যে কোনো পরীক্ষার আগে কেউ যদি এই ভিডিওটা দেখে তারপর পরীক্ষার হলে যায়, তাহলে সে এই চ্যাপ্টারটার উপর অনেক বেশি কনফিডেন্ট থাকবে। তোমরা ক্লাসটা করো শেষ পর্যন্ত, তাহলে দেখবে ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা কোষ এবং এর গঠন ওয়ান শট সিকিউ ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই দেখো, আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশনস দিয়েছি। তো এই সাজেশনসগুলো আসলে কোত্থেকে আমি নিছি? একটা ব্যাপার কি, আসলে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুমি যদি সবগুলো বোর্ড প্রশ্ন বিগত 10 বছরের মতো সকল বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পারবা যে তোমার পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং মোটামুটি আলহামদুলিল্লাহ 100% পর্যন্ত কমন চলে আসে। সো এইখানে এই যে প্রশ্নগুলো দেয়া আছে, এই প্রশ্নগুলোর বাইরে থেকে প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতামূলক অন্য কোনো টপিক থেকে আসার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। বুঝতে পারছো? এভাবেই ভাইয়া তোমাদের জন্য খুবই সিরিয়াসলি এবং একটু খেটেই রাত দিন খেটেই বলা যায় যে তোমাদের জন্য এই সাজেশনগুলো প্রিপেয়ার করছে, এই ক্লাসটা মূলত তোমাদের জন্য রেডি করছে, যাতে ক্লাস করার আগে তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে এই ক্লাসটা করে যেতে পারো এবং খুব সহজে এই চ্যাপ্টারটা আত্মস্থ করে যেতে পারো। এবং আমি যদি তোমাদের ক্লাসের অন্যান্য স্লাইডগুলো দেখাই, আমি তোমাদের একটা কথা বলবো, এই স্লাইডগুলো আমি এভাবে বানাইছি, তোমরা যদি পরীক্ষার হলে এভাবে প্রেজেন্ট করে আসতে পারো, এই কি পয়েন্টগুলো তুমি যদি লিখে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ফুল মার্কস এনশিওর করতে পারবা। এভাবে আমি প্রত্যেকটা টপিকের জন্য যেই যেই ফিগার দরকার, আমি তো দেখাবোই যে কোন ফিগারটা আসলে কিভাবে আঁকা উচিত, একটু সহজভাবে আঁকা যায় কিনা, এই ব্যাপারগুলো আমি কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো, গুরুত্বপূর্ণ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক সাজেশনসের ক্ষেত্রে 3 স্টার কিছু দেয়া আছে, 2 স্টার এবং 1 স্টার কিছু দেয়া আছে। অবশ্যই তোমার যদি হাতে সময় কম থাকে, তখন তুমি 3 স্টার টপিকগুলোই সবার আগে শেষ করবা, সবগুলো চ্যাপ্টারের। পরবর্তীতে তুমি 2 স্টার 1 স্টার গুলো আলোচনা করবা। ওকে, তাহলে দেখো 3 স্টার টপিক কি কি আছে। আমাদের কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করতে হবে, রাইবোজোমের গঠন আলোচনা করতে হবে, গলজি বস্তুর গঠন এবং গুরুত্ব, ক্লোরোপ্লাস্টের গঠন এবং গুরুত্ব, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং গুরুত্ব, ডিএনএ আরএনএর গঠন গুরুত্ব, ডিএনএ ভার্সেস আরএনএ, ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে, ক্রোমোজোমের গুরুত্ব বুঝতে হবে, লাইসোজোমের গুরুত্ব বুঝতে হবে, ডিএনএ রেপ্লিকেশন এবং তার গুরুত্ব, মানে পুরো ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা নিয়ে আমি আলোচনা করব, কিভাবে তুমি পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবা, কোন ফিগারটা আঁকবা, আমরা আলোচনা করব। ওদিকে ডিএনএর ভৌত মডেল, ডাবল হেলিক্স মডেল নিয়েও তো আমরা কথা বলবো। আরএনএর গঠন, তার মানে টি আরএনএর ক্লোভার লিফ মডেলটা অনেক সময় পরীক্ষায় আসে, সো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ফ্লুইড মোজাইক মডেল আছে এবং ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস আছে। সো ক্রোমোজোমের যে শ্রেণীবিন্যাসটা পরীক্ষায় আসতে দেখা যায়, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে শ্রেণীবিন্যাস। তাহলে চলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পুরোটা শুরু করি। কোষ প্রাচীরের ভৌত গঠন। তাহলে তুমি জানো যে কোষ প্রাচীর আসলে আমাদের উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণীতে কিন্তু আমরা কোষ প্রাচীর দেখি না, ঠিক আছে? তো উদ্ভিদের ক্ষেত্রে যেই কোষ প্রাচীরটা দেখা যায়, সেই কোষ প্রাচীরটা কিন্তু সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। এই টুকটাক আইডিয়া তোমাদের আছে আশা করি। তো তুমি যখন কোষ প্রাচীরের ভৌত গঠন তোমার যখন পরীক্ষায় আসবে, তোমার অবশ্যই স্তর দিয়ে লেখাটা শুরু করতে হবে। এবং এই স্তরের মধ্যে তুমি কি কি জিনিস লিখবা? অবশ্যই নাম্বার 1, তুমি জানো যে কোষ প্রাচীরের সবার বাইরের যেই স্তরটা, সেটাকে আমরা বলে থাকি মধ্যপর্দা। আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, এই ছবিটা একটু খেয়াল করো, এখানে মনে রাখবা যে তোমরা এই ছবিটা তোমরা আঁকবা পরীক্ষায়। তাহলে খেয়াল করো, আমি যদি লাল কালি দিয়ে যে অঞ্চলটা আমি দেখাবো, এই লাল কালির অঞ্চলটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, ঠিক আছে? এই লাল কালির অঞ্চলটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। মনে রাখতে হবে, মধ্যপর্দা হচ্ছে যে কোনো কোষের অথবা যে কোনো কোষের যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরের সবার বাইরের পর্দা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যপর্দাটা, হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর। ওকে, এরপরে আমরা যদি ভেতরে আসি, ভেতরের দিকে খেয়াল কর, আমি নীল কালি দিয়ে আঁকলাম। এই নীল কালিটা হচ্ছে কি? নীল কালিটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। বুঝতে পারছো? নীল কালিটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। ওকে, সো ভাইয়া যেভাবে আঁকতেছে তোমরা কিন্তু ঠিক এভাবে আঁকলেই তোমাদের জিনিসটা অনেক ইজি হবে আঁকতে আর কি, প্রাথমিক প্রাচীর। ওকে, তো একটা ব্যাপার খেয়াল করো যে ভাইয়া কিন্তু প্রাথমিক প্রাচীর আঁকার সময় এই হলুদ এই জায়গাটা অ্যাভয়েড করছে। কেন অ্যাভয়েড করছেন? কারণ এই জায়গাটা হচ্ছে পিট পেয়ার অথবা কূপ এলাকা।
আমরা জানি যে দুইটা কোষের মধ্যবর্তী যেই সংযোগ, সেই সংযোগটাকে আমরা বলে থাকি পিট পেয়ার। ঠিক আছে, এই কূপ এলাকায় শুধুমাত্র মধ্য পর্দা থাকে, এখানে কোনো প্রাথমিক প্রাচীর কিংবা সেকেন্ডারি প্রাচীর কিন্তু থাকে না। ঠিক আছে, আর পিট পেয়ারের মাঝখানে আমাদের যেই মধ্য পর্দাটা আছে এটাকে আমরা বলে থাকি পিট মেমব্রেন বলে থাকি। ওকে, অথবা কূপ পর্দা বলে থাকি আমরা। এই পিট মেমব্রেনের মাধ্যমে কি হয়, এই পিট মেমব্রেনের মাধ্যমে দুইটা কোষের মধ্যে এরকম সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, যেই সংযোগটাকে আমরা বলে থাকি প্লাজমোডেজমাটা। সাইটোপ্লাজমিক সংযোগটাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে প্লাজমোডেজমাটা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা কোষের কোষ প্রাচীরের সবার বাইরের স্তরটা হচ্ছে আমাদের কোষ পর্দা। এই কোষ পর্দা হচ্ছে পাশাপাশি দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। ওকে, এই দুইটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসি হচ্ছে আমরা সেকেন্ডারি প্রাচীরটা আমরা একটু দেখি। সেকেন্ডারি প্রাচীর কোনটা, তাহলে আমি দেখাইতে পারি এই কালো দাগটা দিয়ে। এই কালো দাগ দিয়ে আমি যে প্রাচীরটা আঁকলাম এটাই হচ্ছে এটার সেকেন্ডারি প্রাচীর। তো তোমরা জানো যে সেকেন্ডারি প্রাচীর কিন্তু সব ধরনের কোষে তুমি পাবা না। সেকেন্ডারি প্রাচীরটা অবশ্যই একটু পুরু হচ্ছে, রাইট? কারণ এখানে কি থাকে, আমাদের সেলুলোজ থাকে, লিগনিন থাকে, রাইট? লিগনিন থাকে। সো এই লিগনিন থাকার জন্য সেলুলোজ প্রাচীরটা, এই সেকেন্ডারি প্রাচীরটা একটু বেশি পুরু হয়ে থাকে। তো এই সেকেন্ডারি যে প্রাচীরটা আছে, এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু ভাজক কোষ। ভাজক কোষ বলতে আমরা কি বুঝি, যে কোষগুলা বারবার বিভাজিত হতে পারে এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষ। এখন বিপাক বলতে আমরা কি বুঝি, বিপাক বা মেটাবলিজম মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে যতগুলা জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় সবগুলোকে একসাথে আমরা বলে থাকি মেটাবলিজম অথবা বিপাক। ওকে, সো ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর থাকে না, মনে রাখতে হবে এই ছোটখাটো কথাবার্তাগুলো। এরপরে দেখো ভেতরে কি কি অঙ্গ এখানে দেখানো হয়েছে। যেমন এইখানে নরমালি একটা উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, এখানে কোষ গহ্বর দেখানো হয়েছে, এখানে ছোট্ট করে একটা ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে, এখানে ছোট্ট করে একটা নিউক্লিয়াস দেখানো হয়েছে। তুমি একটা মাইটোকন্ড্রিয়া একটু ক্রিস্টি দেখাবা, এর মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর এরকম ডট ডট দিয়ে দিলেই এইটা সাইটোপ্লাজমকে নিশ্চিত করবে। ওকে, বুঝতে পারছো? এভাবে তুমি কিন্তু আলটিমেটলি একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠনটা এঁকে ফেলতে পারবা। তো এই যে গঠনটা এখানে একটা দেখানো হয়েছে, এটা হচ্ছে সহজ গঠন। মধ্যপর্দা তুমি জানো এটা হচ্ছে একটা কোষ পুরাটা, আর এটা হচ্ছে আমার 1 নাম্বার কোষ, আর এটা হচ্ছে 2 নাম্বার কোষ। ঠিক আছে, এই দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দাটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই মধ্যপর্দা, রাইট? এই মধ্যপর্দাটার দেখো যে দুইটা কোষের মাঝখানে অবস্থিত যেই পিট এরিয়া অথবা কূপ এলাকা, সেটা হচ্ছে পিট পেয়ার। এখানে শুধুমাত্র মধ্যপর্দাটাই আছে। এই জায়গায় যে মধ্যপর্দাটা আছে সেটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। এই পিট মেমব্রেন বরাবর কি হয়, সাইটোপ্লাজমিক সংযোগ প্লাজমোডেজমাটা তৈরি হয়। ওকে, যেটা দুইটা কোষের মধ্যে তথ্যের আদান প্রদান থেকে শুরু করে বস্তুর আদান প্রদানে হেল্প করে থাকে। আর এরপরে দেখো প্রাথমিক প্রাচীর, এটা একটু, এই প্রাথমিক প্রাচীরের পুরুত্ব আমরা জানি 1 থেকে 3 মাইক্রোমিটার। অপরদিকে সেকেন্ডারি প্রাচীর দেখো কতখানি পুরু। এই সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব হচ্ছে আমরা জানি যে আমরা বলতে পারি অনেকটা 3 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে স্তরগুলো আমরা একটু খেয়াল করি আবার। যদি বলি প্রথমে মধ্যপর্দা, এই মধ্যপর্দা কি নিয়ে গঠিত হয়, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় পদার্থ নিয়ে গঠিত হয়, মনে রাখতে হবে। সো এই মধ্যপর্দার আর ফ্র্যাগমোপ্লাস্টটা কোত্থেকে আসে, ফ্র্যাগমোপ্লাস্টটা আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে। ফ্র্যাগমোপ্লাস্টটা আসবে কোত্থেকে, ফ্র্যাগমোপ্লাস্টটা আসবে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থেকে। এবং পেকটিন আসবে কোত্থেকে, গোলজি বডি থেকে। গোলজি বডি থেকে আসবে হচ্ছে পেকটিন জাতীয় পদার্থটা। এখন কথা হচ্ছে এই জন্য গোলজি বডি একটা কাজের মধ্যে তোমরা দেখবা যে এরা কোষ প্লেট তৈরিতে হেল্প করে থাকে, এই কথাটা আছে গোলজি বডির কাজের মধ্যে। এরপরে আসো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর গঠিত হবে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন নিয়ে। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন নিয়ে। এর পুরুত্ব কতটুকু, 1 থেকে 3 মাইক্রোমিটার। সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ এবং লিগনিন থাকে, এর পুরুত্ব 5 থেকে 7 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই সেকেন্ডারি প্রাচীর কোথায় থাকে, আমরা পড়ছি কোথায় থাকে না। আমরা জানি যে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষে কিন্তু আমাদের এই সেকেন্ডারি প্রাচীরটা থাকতেছে না। 2 নাম্বার যেই পয়েন্ট দিয়ে আমাদের লিখতে হবে কূপ এলাকার কথা, এই কূপ এলাকার মধ্যে আমরা অবশ্যই পিট মেমব্রেনের কথাটা উল্লেখ করব। কূপ এলাকায় যে মধ্যপর্দা থাকে সেটাকে আমরা বলে থাকি পিট মেমব্রেন। এরপরে দেখো প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা বলতে আমরা বুঝে থাকি সাইটোপ্লাজমিক সংযোগ। কি বুঝে থাকি, সাইটোপ্লাজমিক সংযোগ বলে থাকি এটাকে। ওকে, এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের ভৌত গঠন, আশা করি তোমরা পারছো।
এরপরে দেখো আমরা চলে আসি হচ্ছে কোষ ঝিল্লির মধ্যে। সো কোষ ঝিল্লির মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মডেলটা হচ্ছে আমাদের কার সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। সো এই ফ্লুইড মোজাইক মডেলের কি পয়েন্টস কি কি আছে, ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তার মানে আমাদের এই প্রশ্নের যে অ্যান্সারটা তোমরা লিখবা অবশ্যই অ্যান্সারের মধ্যে এই কথাগুলো আমাদের থাকতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা এই কথাগুলো লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস তোমরা ক্যারি করতে পারবা। সো ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে আমরা যদি ছবিটা দেখি, এই ছবির মধ্যে আমরা প্রথমে কি আঁকছি, প্রথমে দেখো আমরা জানি যে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লিটা ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। সো এইটা হচ্ছে ফসফোলিপিডের একটা লেয়ার, এটা হচ্ছে ফসফোলিপিডের আরেকটা লেয়ার। যেহেতু দুইটা লেয়ার আছে জন্য বলা হয় বাইলেয়ার, বাই কথার মানে হচ্ছে দুই। আর ফসফোলিপিড কথাটা কোত্থেকে আসছে, যেহেতু এদের থাকে হচ্ছে ফসফেট হেড, নাম্বার ওয়ান কি থাকে যে ফসফেট হেড থাকে, আর লিপিডের মধ্যে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল থাকে, ফ্যাটি অ্যাসিড টেইল থাকে। সো এইটা হচ্ছে আমাদের ফসফেট হেড, এই লালটা হচ্ছে আমাদের ফসফেট হেড। তো তুমি এরকম হচ্ছে কয়েকটা ফসফেট হেড তুমি এরকম দিয়ে দিলা, এরকম ফসফেট হেড তুমি দিতে পারো, এবং নিচের দিকেও এরকম হচ্ছে ফসফেট হেডগুলো তুমি দিয়ে দিবা। এরপরে দেখো তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের কি একটা ফসফেট হেড থাকে একটা ফসফোলিপিডের মধ্যে। আর নীল কালি দিয়ে আমি দেখাবো কি, নীল কালি দিয়ে আমি দেখাবো হচ্ছে আমার দুইটা ফ্যাটি অ্যাসিড লেজ থাকে, দুইটা কি থাকে ফ্যাটি অ্যাসিড লেজ থাকে, এই হচ্ছে দুইটা ফ্যাটি অ্যাসিড লেজ। এখন এই ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মধ্যে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ফসফেট হেডটা হচ্ছে আমাদের পানিগ্রাহী, পানিগ্রাহী, পানিগ্রাহী বলতে আমরা বুঝে থাকি হাইড্রোফিলিক, হাইড্রো মানে পানি, আর ফিলিক কথা আসছে থেকে ফাইল থেকে, তার মানে তারা পানি আকর্ষী, পানিকে তারা ভয় পায় না, পানি আকর্ষী তারা। অন্যদিকে ফ্যাটি অ্যাসিডের টেইল, এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, এটা কি, এটা মনে রাখতে হবে যে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক বলতে বোঝায় হচ্ছে পানিরোধী, পানিরোধী অথবা পানিকে তারা ভয় পায়, ফোবিয়া মানে হচ্ছে ভয়। ওকে, সো ফ্যাটি অ্যাসিড টেলটা হচ্ছে পানিকে ভয় পায় বা পানিরোধী, অন্যদিকে ফসফেট হেডটা হচ্ছে পানি আকর্ষী বা পানিগ্রাহী অথবা হাইড্রোফিলিক বলতে পারি আমরা। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এরপরে দেখো আমরা কি করব, আমরা ফসফোলিপিড বাইলেয়ার আঁকার পরে আমরা প্রোটিন আঁকার দিকে মনোনিবেশ করতে হবে আমাদের। সো প্রোটিনগুলো আমরা কিভাবে আঁকতে পারি একটু খেয়াল করো। নাম্বার ওয়ান দেখো, প্রথমে আমাদের দুইটা স্তরকে ভেদ করে এরকম কি গেছে, আমাদের দুইটা স্তরকে ভেদ করে দেখো আমাদের এরকম যে দুইটা স্তরকে ভেদ করে কি গেল, প্রথমে গেল হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, কি গেল এটা, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা ফসফোলিপিড বাইলেয়ারের দুইটা স্তরকে কিন্তু ভেদ করে। এরপরে দেখো ফসফোলিপিড বাইলেয়ারের একটা স্তরে থাকে হচ্ছে পেরিফেরাল প্রোটিন, যে কোনো একটা স্তরে থাকবে, হয় ভেতরের দিকে থাকতে পারে বাইরের দিকেও থাকতে পারে। আবার কিছু প্রোটিন খেয়াল করো, তুমি জানো যে ফসফোলিপিড বাইলেয়ার এখানে আছে, এটার গায়ে কিছু লিপিড সম্পৃক্ত প্রোটিন থাকে, লিপিড সম্পৃক্ত প্রোটিনকে আমরা বলে থাকি লিপোপ্রোটিন, কি বলে থাকি আমরা, লিপোপ্রোটিন বলে থাকি, লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এখানে কোলেস্টেরলের কথা লেখা আছে। এখন মনে রাখতে হবে যে কোলেস্টেরল কিন্তু আমরা পাই শুধুমাত্র কিসের মধ্যে, প্রাণী কোষে কোলেস্টেরল পাওয়া যায়, এবং তোমরা জানো যে ছত্রাকের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে আর্গোস্টেরল। ওকে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই কোলেস্টেরলটা পাই না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথা, এই আমাদের ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু আঁকা শেষ। এবং সব সময় চেষ্টা করবা যে কোনো একটা ছবি আঁকার পরে মার্কিং করবা হচ্ছে একদম মানে ডান পাশে হচ্ছে মার্কিং করবা। মার্কিং করার সময় কি করবা, তুমি এখান থেকে নিয়ে এরকম সোজা করে টান দিয়ে লিখবা, এটা হচ্ছে ফসফেট হেড, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড টেইল, এভাবে লিখবা। তারপরে এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল প্রোটিন, এটা হচ্ছে আমার লিপিড সম্পৃক্ত প্রোটিন। সো একটা ব্যাপার মনে রাখবা যে ডান পাশে সবসময় মার্কিং করবা, এবং অবশ্যই এভাবে সোজা দাগ টেনে হচ্ছে মার্কিংগুলো করবা, এবং নিচে অবশ্যই লিখে দিবা কি যে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল, চিত্র দিয়ে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এভাবে তুমি যদি ছবি আঁকো তাহলে দেখবা তোমার মার্কস কাটার কোনো অপশনই নাই। আমি তো বললাম এই চ্যাপ্টারটা তোমার কাছে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি পরীক্ষায় হলে তুমি যদি এভাবে প্রেজেন্ট করতে পারো দেখবা মানে 100% মার্কস তুমি ক্যারি করতে পারো সিকিউতে ইনশাল্লাহ, এটাও সম্ভব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো কি পয়েন্টসগুলো আমরা এখন একটু দেখি। প্রথমে আমাদের কি বলছে, প্রথমে বলছে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের কথা, আমরা এটা পড়ছি, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেল থাকে। ফসফেট হেডটা হচ্ছে পানিগ্রাহী অথবা হাইড্রোফিলিক, আর ফ্যাটি অ্যাসিড টেলটা হচ্ছে পানি রোধী অথবা হাইড্রোফোবিক।
এরপরে আসে মেমব্রেন প্রোটিন, এখানে আমরা ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, তিনটা প্রোটিনের কথা বলছি। গ্লাইকোক্যালিক্স বলতে আমরা কি বুঝি মনে রাখবা, গ্লাইকোক্যালিক্সকে আমরা বলে থাকি চিনির স্তর। এটা কিসের স্তর? এটা হচ্ছে চিনির স্তর। সো এটা মধ্যে দুইটা জিনিস থাকে, এক নম্বর হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স, এটাকে আমরা চিনির স্তরও বলতে পারি। কোলেস্টেরলটা আমরা পাই শুধুমাত্র প্রাণী কোষে, আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এটা কোষ ঝিল্লির মধ্যে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখতে পাই। ওকে, কোষ ঝিল্লির মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, অন্যদিকে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দেখে থাকি হচ্ছে সাইক্লোসিস টাইপের মুভমেন্ট, অর্থাৎ প্রোটোপ্লাজমের যেই ম্যাট্রিক্সগুলো থাকে সেগুলো কি হয় আবর্তিত হতে থাকে, এটাকে বলা হয় সাইক্লোসিস। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে পাই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, অর্থাৎ এরা হচ্ছে এরকম উঠানামা করে থাকে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে থাকে। বুঝতে পারছো? আর ফ্লুইড মোজাইক মডেল আরেকটা নাম কি, এটাকে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে, কারণ এই যে কোলেস্টেরল তারপর প্রোটিনগুলা এখানে মূলত আইসবার্গের মতো কাজ করে থাকে। ঠিক আছে, এই জন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। সো আশা করি সবকিছু ক্লিয়ার। এরপরে দেখো আমরা চলে যাব রাইবোজোমের ক্ষেত্রে। সো রাইবোজোম বলতেই আমাদের মাথার মধ্যে চলে আসে, রাইবোজোমকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, তারপর রাইবোজোমের মধ্যে কি তৈরি হয়? তাহলে প্রোটিন তৈরি হয়। কোন প্রক্রিয়ায়? ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। তো খেয়াল করো, এই রাইবোজোমের গঠনটা আমরা প্রথমে একটু দেখব, পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিভাবে গঠনটা আঁকতে পারি। সো এইখানে বলছে কিন্তু প্রকৃত কোষের রাইবোজোম নিয়ে, অর্থাৎ এখানে 80S রাইবোজোম নিয়ে কথা বলতেছে। সো আমরা 80S রাইবোজোম মানে কি আমরা জানি যে 80S মানে হচ্ছে ভেসবার্গ ইউনিট। যদি আমরা রাইবোজোমকে হচ্ছে নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে হচ্ছে ঘুরাই, তাহলে দেখা যায় যে তারা একটা অদক্ষেপ তৈরি করে, আর পরবর্তীতে আমরা দুইটা সাব ইউনিট নিয়ে অদক্ষেপ করলে 60S আর 40S ওভাবে আমরা হিসাব করে ফেলি। ওকে, এস মানে হচ্ছে ভেসবার্গ ইউনিট, সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এই হিসাবটা মূলত করা হয়েছে। সো এই 80S যেই রাইবোজোমটা আছে এটার দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে 60S এবং আরেকটা আছে হচ্ছে আমাদের 40S। তো 40S সাব ইউনিট দেখতেছো, এটা হচ্ছে একদম ছোট একটা সাব ইউনিট, এটা হচ্ছে আমাদের 40S সাব ইউনিট এভাবে আঁকা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের 60S সাব ইউনিট। এই 60S সাব ইউনিটের মধ্যে কয়েকটা পোর্শন তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে টিআরএনএ কি করে আমরা জানি, ট্রান্সফার আরএনএ এর কাজ কি, ট্রান্সফার আরএনএ সাইটোপ্লাজম থেকে, ট্রান্সফার আরএনএ কি করে সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে নিয়ে আসে, ওকে, রাইবোজোমে নিয়ে আসে। আর অন্যদিকে এমআরএনএ এর কি কাজ, এমআরএনএ কি করে, এমআরএনএ হচ্ছে জেনেটিক বার্তা অথবা মেসেজ নিউক্লিয়াস থেকে, তারা নিউক্লিয়াস থেকে রাইবোজোমে নিয়ে আসে। ক্লিয়ার? নিউক্লিয়াস থেকে তারা রাইবোজোমে নিয়ে আসে। তোমরা জানো যে আমাদের যদি আমরা বলি রেপ্লিকেশনের কথা, মনে রাখবা রেপ্লিকেশনটা হয় কিন্তু আমাদের নিউক্লিওপ্লাজমের মধ্যে। আর অন্যদিকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কিন্তু ডিএনএ থেকে যে কোনো ধরনের আরএনএ তুমি তৈরি করতে পারো। ওকে, সো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কোথায় হয়? এটা হয়ে থাকে নিউক্লিওলাসের মধ্যে। এই দুটো কথা মাথায় রাখবা, রেপ্লিকেশন হয় নিউক্লিওপ্লাজমের মধ্যে, আর আমাদের ট্রান্সক্রিপশন কোথায় হয়? নিউক্লিওলাসের মধ্যে। আর ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি হয়ে থাকে আমার রাইবোজোমের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে। ক্লিয়ার? সো এভাবে দেখো 60S রাইবোজোমের মধ্য দিয়ে নতুন প্রোটিনটা এভাবে বের হয়ে যায়। তো আমরা যদি রাইবোজোমের গঠনটা আসে পরীক্ষায়, তাহলে কি পয়েন্টস কি মনে রাখতে হবে? অবশ্যই এখানে অবশ্যই আমাদের প্রোটিনের কথা লিখতে হবে, যে রাইবোজোম কিন্তু তৈরি হয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ নিয়ে। আমরা জানি যে আরএনএ কিন্তু 5 ধরনের হয়, এদের মধ্যে একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ওকে, এটা সর্বাপেক্ষা স্থায়ী আমরা বলে থাকি, কারণ এটা রাইবোজোম গঠন করে থাকে। সো প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ 1:1 অনুপাতে রাইবোজোমটা গঠন করে থাকে। প্রকারভেদ, আদি কোষে আমরা পাই হচ্ছে 70S। তো এই 70S রাইবোজোম আমরা কোথায় কোথায় পাই যদি বলতে চাই, প্রথমে বলতে হবে আমার আদি কোষে, 2 নম্বরে আমাদের বলতে হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, আমরা 70S রাইবোজোম পাই। আমরা ক্লোরোপ্লাস্টেও কিন্তু 70S রাইবোজোম পেয়ে থাকি, এবং আমি জানি যে এই 70S রাইবোজোমের ক্ষেত্রে আমরা দুইটা সাব ইউনিট পেয়ে থাকি, একটাকে আমরা বলে থাকি 50S আর একটাকে আমরা বলে থাকি হচ্ছে 30S, রাইট?
আচ্ছা, তো এই 70S রাইবোজোমের মধ্যে আমরা 52 ধরনের প্রোটিন পেয়ে থাকি এবং 23, 16, 5S এগুলো হচ্ছে আরএনএ টাইপ। একটু দেখে রাখো, 70-এর মধ্যে আমরা 23, 16 আর 5S আরএনএ পেয়ে থাকি। 80-এর মধ্যে দেখো আমরা 80 ধরনের প্রোটিন পাই, আর 28, 18, 5.85। তাহলে 80-এর মধ্যে দেখো সবগুলো আরএনএর মধ্যে আমার 8 কথাটা আছে, 28-এর মধ্যে 8 আছে, 18-এর মধ্যেও 8 আছে, 5.8-এর মধ্যেও 8 আছে, 5-এর মধ্যে আছে। তাহলে কোন ধরনের আরএনএ আমরা 70S রাইবোজোমে পাই, 80S রাইবোজোমে পাই? অ্যান্সার হবে হচ্ছে আমার 5S আরএনএ। এটা দেখো 70S এর মধ্যেও আছে, 80S এর মধ্যেও আছে। ক্লিয়ার? আচ্ছা গেল। আর 80S রাইবোজোমকে আমরা জানি যে 60S এবং 40S আমরা ভাগ করতে পারি। ওকে ফাইন। তো স্থান কি কি আছে দেখো, আমাদের রাইবোজোমের মধ্যে কয়েকটা স্থান থাকে। প্রথমটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসাইল স্থান, পেপটিডাল স্থান। তো অ্যামিনো অ্যাসাইল স্থান বলতে আমরা বুঝে থাকি যে টিআরএনএ যে জায়গাটায় আসলে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডটা যে জায়গাটা নিয়ে আসে এটাই হচ্ছে অ্যামিনো অ্যাসাইল স্থান। পেপটিডাল স্থান মানে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে যে জায়গাটায় পেপটাইড বন্ধন সৃষ্টি হয়। তোমরা জানো যে প্রোটিন হচ্ছে একটা পলিমার, অ্যামিনো অ্যাসিড হচ্ছে এটার মনোমার। সো অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে তারা প্রোটিন তৈরি করে থাকে। আর অন্যদিকে কার্বোহাইড্রেটগুলা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। কোন বন্ধনের মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এরপরে দেখো আমাদের এমআরএনএ সংযুক্তির স্থান আছে এবং লাস্টে হচ্ছে এক্সিট, মানে প্রোটিনটা বের হয়ে যাবে, এরকম একটা জায়গা আছে আমাদের রাইবোজোমের মধ্যে। এই চারটা। সো এটাকে বলা হয় এ স্থান, এটাকে বলে পি স্থান, এটাকে বলে ই স্থান। এই দিয়ে মনে রাখতে পারো তোমরা, অ্যামিনো অ্যাসাইল, পেপটিডাইল আর ই হচ্ছে এক্সিট স্থান। 4 নম্বরে দেখো আমাদের একটা আরএনএজ এনজাইম মূলত দেখা যায় হচ্ছে কিসের মধ্যে? রাইবোজোমের মধ্যে। এটা আসে অনেক সময় পরীক্ষায় এবং তোমার সিকিউতে তুমি যখন অ্যান্সার করবা তুমি জাস্ট এই পয়েন্টগুলো দেখে যাবা, পয়েন্টগুলো দেখলে তোমার দেখবে রিভিশন হয়ে গেছে, তুমি এভাবেই খাতায় প্রেজেন্ট করবা। এবং হচ্ছে ধাতব আয়ন পাওয়া যায়। ধাতব আয়নের মধ্যে মনে রাখবা হচ্ছে কম, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই তিনটা ধাতব আয়ন আমরা নর্মালি কিসের মধ্যে পাই? রাইবোজোমের মধ্যে পেয়ে থাকি। কম দিয়ে মাথায় রাখতে পারো, কম দিয়ে মাথায় রাখা যায় এটা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ। আমি এখানেই তোমাদের একটা বলে দিই, যদি বলা হয় যে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করে, মনে রাখবা যে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এটা মাথায় রাখবো অবশ্যই। আচ্ছা গেল। তারপরে দেখো আমরা এখন পড়বো হচ্ছে গলজি বস্তু নিয়ে। তো গলজি বস্তুকে আমরা বলে থাকি কয়েকটা নামে ডেকে থাকি কিন্তু, যেমন এই গলজি বস্তুকে আমরা বলে থাকি হচ্ছে প্রথমত বলে থাকি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কারণ কি? কারণ গলজি বস্তু কি করতে পারে? অলিগোস্যাকারাইড। আমরা জানি যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যদি সংযুক্ত হয় তখন সেটাকে আমরা বলে থাকি অলিগোস্যাকারাইড। আর 10-এর অধিক যদি মনোস্যাকারাইড থাকে তখন সেটা হচ্ছে পলিস্যাকারাইড, রাইট? সো কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইডগুলার পার্শ্ব শৃঙ্খল যুক্ত করে তারা জটিল জটিল পলিস্যাকারাইড তৈরি করতে পারে। এই জন্য গলজি বস্তুকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা মাথায় রাখতে হবে, গলজি বস্তুকে আমরা বলে থাকি কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কারণ কি? কারণ আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বস্তু তৈরি করে থাকে। গলজি বস্তুর অন্যতম কাজ হচ্ছে ওই বস্তুগুলোকে প্যাকেট করা এবং ওই বস্তুগুলোকে হাত ধরে ধরে কোষের ভেতর থেকে বাইরে পর্যন্ত নিয়ে যাওয়া। এই জন্য আমাদের গলজি বস্তুকে বলা হয় হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ওকে, তাহলে গলজি বস্তুর কি পয়েন্টগুলো কি কি আছে আমাদের? এটার আগে আমরা ছবিটা আগে দেখবো, খেয়াল করো, এই যে ছবিটা আমাদের গলজি বস্তুর ছবি। তাহলে এই গলজি বস্তুর ছবির মধ্যে কি কি আছে? প্রথমে দেখো আমি লাল কালি দিয়ে কি দেখাচ্ছি? লাল কালি দিয়ে দেখাচ্ছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে অমসৃণ আর একটা হচ্ছে মসৃণ। তো মনে রাখতে হবে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি কি থাকে? রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোম থাকে। রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোম থাকে। রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোম থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম আছে তার মানে তারা প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে থাকে, এটা সহজেই বুঝতেছো। অপরদিকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু কোনো রাইবোজোম নাই, সো তারা কি করবে? তারা হচ্ছে নন প্রোটিন জাতীয় পদার্থ
তৈরি করবে, নন প্রোটিন জাতীয় পদার্থ তৈরি করবে। সো হতে পারে কার্বোহাইড্রেট, হতে পারে লিপিড, হতে পারে ভিটামিন, এই টাইপের পদার্থগুলো আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই কিন্তু গলজি বস্তু তৈরি করে থাকে। লাইসোজোমের ব্যাপারেও বলা আছে, লাইসোজোমটা তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবং গলজি বস্তু কর্তৃক এটা প্যাকেটজাত হয়। ওকে, এবার আসো কি হয়। তো দেখো এরপরে আমি যেটা দেখাবো সবুজ কালি দিয়ে, সেটা হচ্ছে নলাকার কিছু এরকম গলজি বডি থাকে। নলাকার কিছু এরকম কি থাকে? গলজি বডি থাকে। এই নলাকার গলজি বডিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সিস্টার্নি। কি বলে থাকি? সিস্টার্নি বলে থাকি। ওকে, এখন দেখো এই সিস্টার্নিকে আমরা বলতেছি সিজ সিস্টার্ন। আমি একটু পরে আসতেছি। তো সিস্টার্নের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে সিস্টার্ন মানেই হচ্ছে নলাকার গলজি বডি। সিস্টার্ন মানেই হচ্ছে কি নলাকার গলজি বডি আমরা বলতে পারি। তো এখন খেয়াল করো যে এখানে একটা জায়গায় লেখা ট্রান্স সিস্টার্ন, আরেকটা জায়গায় লেখা হচ্ছে সিজ সিস্টার্ন। ট্রান্স সিস্টার্ন মানে কি? ট্রান্স সিস্টার্ন মানে হচ্ছে এরা কোষ ঝিল্লির প্রান্তে অবস্থিত। এরা কোষ ঝিল্লির প্রান্তে অথবা কোষ ঝিল্লির কাছাকাছি অবস্থিত। বুঝতে পারছো? আর এটাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টার্ন, বা মিডিয়াল সিস্টার্ন মানে কি, যেহেতু মাঝখানে অবস্থিত এই জন্য হচ্ছে মিডিয়াল সিস্টার্ন। ওকে, প্রান্ত থেকে দূরে মাঝখানে অবস্থিত। ওকে, আর সিস সিস্টার্ন কি? সিস সিস্টার্ন হচ্ছে নিউক্লিওলাসের দিকে, অথবা আমাদের এই যে প্লাজমা মেমব্রেন অথবা কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি থেকে অনেক দূরে হচ্ছে সিস সিস্টার্নটা আছে এখানে। এরপরে খেয়াল করো কি আছে আমাদের। এরপরে আমি একটু অন্য কালি নিয়ে দেখাই, যেমন নীল কালি নিয়ে দেখাই। এখানে দেখো গোলাকার কিছু গলজি বডি আছে যাদের মাঝখানে এরকম কিছু সিক্রেশনের মতো দেখানো হচ্ছে। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেসিকেল। ভেসিকেলটা হচ্ছে এইরকম যে এইগুলা গোলাকার গলজি বডি এবং এগুলা কিছু জিনিস বহন করে থাকে, এরা ক্ষরণ করে থাকে। সিক্রেটরি, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ। আবার এইখানে দেখো যে ছোট ছোট কিছু গোলাকার কিছু জিনিস আছে, এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যাকুয়াল। এগুলাকে আমরা কি বলে থাকি? এগুলাকে আমি বলে থাকি হচ্ছে ভ্যাকুয়াল। সো আমাদের গলজি বডি তিনটা পার্ট, সিস্টার্ন, ভেসিকেল এবং হচ্ছে ভ্যাকুয়াল। তো গলজি বডি কিভাবে ট্রাফিক পুলিশের কাজ করতেছে আমরা একটু খেয়াল করি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের হচ্ছে এরকম একটা ট্রানজিশন ভেসিকেল, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা বস্তু হচ্ছে এটা এ নামক বস্তুটা, এই এ নামক বস্তুটাকে প্যাকেট করছে কে? ভেসিকেল নামক গলজি বডিটা, রাইট? এই প্যাকেট করার মাধ্যমে এই ট্রানজিশন ভেসিকেলটা দেখো এই জায়গাগুলো ভেদ করে আলটিমেটলি এই ভেসিকেলটা হয়ে সে প্লাজমা মেমব্রেন দিয়ে কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে যাবে। এভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেই এ বস্তুটা তৈরি হয়, সেই এ বস্তুটাকে প্যাকেটজাত করা থেকে শুরু করে কোষের ভেতর থেকে একদম বাইরে পর্যন্ত নিয়ে আসার ফুল কাজটা করে থাকে আমাদের গলজি বডি। এই জন্যই কিন্তু আমরা গলজি বডিকে বলে থাকি কোষের ট্রাফিক পুলিশ। সো আমাদের কি পয়েন্টস কি কি লিখতে হবে? প্রথমে বলতে হবে ট্রান্সফেস। এই ট্রান্সফেসটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের দিকে থাকে, আর সিস ফেসটা প্লাজমা মেমব্রেনের উল্টো পাশে থাকে অথবা বাইরে থাকে, প্লাজমা মেমব্রেন থেকে দূরে থাকে, ভেতরের দিকে থাকে। এরপরে আসে হচ্ছে কি আমাদের গঠন। গঠনের মধ্যে তিনটা গঠন আমরা পাই, সিস্টার্ন, ভ্যাকুয়াল আর হচ্ছে ভ্যাসিকল। আমরা জানি ভ্যাসিকলটা হচ্ছে একটা ক্ষরণ বহন করে থাকে মেইনলি। এবার আসো গুরুত্বগুলো আমরা একসাথে পড়ে ফেলি। প্রথম কথা, সে কি কি জিনিস সংশ্লেষণ করবে? নাম্বার 1, সে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে গলজি বডি, কারণ সে আসছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সে অবশ্যই প্রোটিন সংশ্লেষণের কাজটা করবে না। সে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, লাইসোজোম এবং ভিটামিন সংশ্লেষ করে। তো ব্যাপারটা কি, যদি আসলে লাইসোজোম কে তৈরি করে থাকে এরকম যদি পরীক্ষায় পরীক্ষায় থাকে, সেক্ষেত্রে গলজি বডি যদি আমার অপশনে থেকে থাকে তাহলে আমার আনসার গলজি বডি দেওয়া উচিত আসলে। আর যদি না থাকে সেক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা আনসার দিব। তাহলে লাইসোজোম, ভিটামিন তৈরি করবে কে? গলজি বডি। আবার বইয়ের মধ্যে ছোট করে দেখো প্রোটিন, সেলুলোজ, মাইক্রোফাইব্রিল, এই তিনটা কথা দিয়েই প্রশ্ন আসছে। প্রোটিন, সেলুলোজ এবং মাইক্রোফাইব্রিল সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি? তখন অ্যান্সার হবে কিন্তু আমাদের গলজি বডি। এই তিনটা অপশন যদি একসাথে থাকে তখন অ্যান্সার হবে হচ্ছে গলজি বডি। তারপরে কোষ প্লেট তৈরি করা হচ্ছে গলজি বডির কাজ, কারণ আমরা কোষ প্রাচীরের গঠন পড়ার সময় দেখছিলাম যে গলজি বডি থেকে পেকটিন জাতীয় পদার্থ বের হয়, যেটা কিন্তু আমাদের মধ্য পর্দার প্রধান আবরণী, প্রধান গঠন উপাদান পেকটিক অ্যাসিড। পলিস্যাকারাইড তারা তৈরি করে থাকে, এই জন্য এদেরকে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতেছি। এরা কি কি জিনিস নির্গমন করে থাকে? এনজাইম এবং হচ্ছে প্রাণরস, মানে প্রোটিন জাতীয় পদার্থগুলো এরা ক্ষরণের জন্য দায়ী হতে পারে, নো প্রবলেম। তারা এটিপি উৎপাদনে মাইটোকন্ড্রিয়াকে উদ্বুদ্ধ করে থাকে। সো মনে রাখতে হবে যে এটিপি উৎপাদনের মোটিভেটর হিসেবে আমাদের গলজি বডি কাজ করে থাকে। ওকে,
কি সঞ্চয় করে থাকে, খুবই ইম্পর্টেন্ট, প্রোটিন এবং ভিটামিন সি তারা মূলত সঞ্চয় করে থাকে এবং শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে তারা হেল্প করে থাকে। তো এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শুক্রাণুর লেজ তৈরি করে থাকে কিন্তু সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ কে তৈরি করবে? সেন্ট্রিওল তৈরি করবে। তারপর শুক্রাণুর যেই লেজের যেই বিচলন, শুক্রাণুর লেজের বিচলনে হেল্প করে থাকে মাটি অর্থাৎ মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস মাইক্রোটিউবিউলস জিনিসটা কি রে? এটা হচ্ছে একটা কোষীয় কঙ্কাল, রাইট? মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো কোষের কোষীয় কঙ্কাল হিসেবে কিন্তু পরিচিত। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গলজি বডি আমরা পড়ে ফেললাম। এখন চলে আসি আমরা লাইসোজোমের গুরুত্বের মধ্যে আমরা চলে আসি। তো লাইসোজোমে কি বলা হয়েছে খেয়াল করো। লাইসোজোমের ক্ষেত্রে গুরুত্বটাই আসে পরীক্ষায়, কি পয়েন্টসে কি কি আমাদের লিখতে হবে। নাম্বার 1, তারা ফ্যাগোসাইটোসিস করে। তো ফ্যাগোসাইটোসিস করে থাকে কোন একটা জীবাণুকে। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণুকে তারা ভক্ষণ করে থাকে। অন্তঃকোষীয় পরিপাক, জীবাণুকে ভক্ষণ করার পরে তাকে কোষের মধ্যে তো নিয়ে যাবে, নিয়ে আলটিমেটলি সেটার পরিপাক করবে। তাহলে কোষের মধ্যে যেই পরিপাক হয়, কোষের ভেতরে যেই পরিপাক হয় সেটাকে বলা হয়ে থাকে কিন্তু অন্তঃকোষীয় পরিপাক, ঠিক আছে? আর বহিঃকোষীয় পরিপাক মানে কি? কোষের বাইরে যে পরিপাকটা হয়ে থাকে। তো অন্তঃকোষীয় পরিপাকের সময় যে থলেটা তৈরি হয় সেই থলেটাকে আমরা বলে থাকি ফ্যাগোলাইসোজোম। কি বলে থাকি আমরা? আমরা বলে থাকি ফ্যাগোলাইসোজোম বলে থাকি, মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো এখানে দেয়া আছে কি অটোফ্যাগি এবং হচ্ছে অটোলাইসিস। অটো কথার মানে হচ্ছে স্বগ্রাস। স্বগ্রাস বলতে কি বোঝায়? একটা লাইসোজোম যদি তার নিজস্ব কোষকেই খেয়ে ফেলে সেটা হচ্ছে স্বগ্রাস। এটা কখন হয়? আমরা জানি যে লাইসোজোমটা আসলে বিভিন্ন হাইড্রোলাইটিক, কোন টাইপের এনজাইমের আধার? লাইসোজোমটা হচ্ছে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার মানে আর্দ্র বিশ্লেষী এনজাইমের আধার। তো লাইসোজোমের আবরণী দিয়ে এই এনজাইমগুলো যেহেতু চারপাশ দিয়ে ঘেরা থাকে, এই জন্য এনজাইমগুলো বের হতে পারে না এবং কোষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কোনো একটা কারণে ধরো যদি লাইসোজোমের আবরণীটা ফেটে যায়, ঠিক আছে, যদি লাইসোজোমের আবরণীটা ফেটে যায়, এটা হয়ে থাকে বিভিন্ন ল্যাবিলাইজারের জন্য। ল্যাবিলাইজার কি কি আছে মনে রাখবা, হচ্ছে যৌন হরমোনগুলো অর্থাৎ টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাস্ট্রোজেন। এদের জন্য কি হয়, অনেক সময় লাইসোজোমের আবরণে কিন্তু ফেটে যেতে পারে। এই ল্যাবেলাইজারগুলো লাইসোজোমের আবরণে ফাটিয়ে দিতে পারে, তখন সেখানে স্বগ্রাস হয়, নিজের কোষটাকে সে নিজেই ভক্ষণ করে ফেলে। এটাকেই বলা হয় স্বগ্রাস, অটোফ্যাগি অথবা অটোলাইসিস বলা হয়ে থাকে। 4 নাম্বার পয়েন্টটা, এরা কোষ প্রাচীরে কেরাটিন প্রস্তুত করে থাকে, খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো তারা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে, কারণ এই লাইসোজোমের যে এনজাইমগুলো তারা ডিএনএরও কিন্তু ক্ষতি সাধন করতে পারে। ওকে, তারপরে দেখো কি কি এনজাইম আছে, যেমন হায়ালুরোনিডেজ। এই এনজাইমটা পাওয়া যায় হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোমে। শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। তারপরে ফসফেটেজ নামক এনজাইম। এই ফসফেটেজ এনজাইমটাকে বলা হয়ে থাকে টিস্যু বিগলনকারী এনজাইম। ফসফেটেজ এনজাইমটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে টিস্যু বিগলনকারী এনজাইম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের লাইসোজোমের গুরুত্বগুলো আমরা টুক করে পড়ে ফেললাম। নাম্বার 1-এ পড়লাম ফ্যাগোসাইটোসিস, অন্তঃকোষীয় পরিপাক, তারপরে অটোফ্যাগি, অটোলাইসিস, কেরাটিন প্রস্তুত, ক্যান্সার এবং হচ্ছে আমাদের এনজাইম ব্যাপারগুলো আমরা দেখলাম। এবার আসো আমরা চলে আসবো হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সো মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু খেয়াল করো। প্রথমে আমরা ছবিটা কিভাবে আঁকতে হবে সেটা আমরা দেখি। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এদের দুইটা মেমব্রেন থাকে। আমি লাল কালি দিয়ে যেটা আঁকতেছি এটা হচ্ছে এদের বহি মেমব্রেন। তো খেয়াল করো, তোমাদের পেন্সিল দিয়ে বহি মেমব্রেন আঁকার সময় দুইটা লেয়ার রাখতে হবে। কারণ কি? কারণ বহি মেমব্রেন হচ্ছে কি ফসফোলিপিড বাই লেয়ার, দুইটা আবরণ, এখানে আমি দুইটা লেয়ারের আবরণ আমি এখানে দেখতে পাচ্ছি। আবার আমি নীল কালি দিয়ে কি দেখাবো, এরকম কিছু আঙুলের মতো অভিক্ষেপ দিয়ে অংশ দেখাই, এগুলোকে আমি বলে থাকি ক্রিস্টি। ঠিক আছে, এই ক্রিস্টিগুলো কি? ক্রিস্টিগুলো হচ্ছে এই যে দেখো আঙুলের মতো যে অংশগুলো একটু বাঁকানো বাঁকানো ভেতরের দিকে ঢুকে গেছে, এগুলোই হচ্ছে আমার ক্রিস্টি। ওকে, এই ক্রিস্টি থাকে কোথায়? ক্রিস্টি থাকে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বা অন্ত আবরণীতে থাকে হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, অন্ত আবরণীতে কি থাকে? অন্ত আবরণীতে থাকে হচ্ছে আমাদের ক্রিস্টি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন মনে রাখতে হবে যে এই মাইটোকন্ড্রিয়াতে বহি আবরণ এবং অন্ত আবরণের জন্য দুইটা প্রকোষ্ঠ হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষ, এই হচ্ছে আমার বহিস্থ কক্ষ। আর ভেতরের দিকে
এই যে ভেতরের দিকে আমি ডট ডট দিলাম, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স। তাহলে অভ্যন্তরীণ কক্ষে এটা হচ্ছে আমাদের অন্তঃমেমব্রেন বা ভেতরের আবরণী দ্বারা আবৃত থাকে, ঠিক আছে, অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স। তো মনে রাখতে হবে যে এই অভ্যন্তরীণ কক্ষটাই আসলে এনজাইমের আধার। অভ্যন্তরীণ কক্ষটাই আসলে কি, এনজাইমের আধার হিসেবে মূলত কাজ করে থাকে। ওকে, এবং এই ম্যাট্রিক্সের মধ্যেই কিন্তু আমরা জানি যে শ্বসনের ক্রেবস চক্রটা হয়ে থাকে, ক্রেবস সাইকেলটা কিন্তু এই জায়গাটায় হয়ে থাকে। তো একটু খেয়াল করো, আমাদের এই যে অন্ত আবরণী আছে অর্থাৎ ভেতরের আবরণীটা আছে, ভেতরের আবরণীতে এখানে যে ভেতরের দিকে আঙুলের মতো অগিক দেখাচ্ছে, এগুলোতে আমি ক্রিস্টি বলতেছি। তো ক্রিস্টির গায়ে কিছু জিনিস থাকে। নাম্বার ওয়ান কি জিনিস থাকে? ক্রিস্টির গায়ে থাকে হচ্ছে আমার অক্সিজোম। নাম্বার ওয়ান থাকে হচ্ছে অক্সিজোম, তারপরে থাকে এটিপি সিনথেসিস। অর্থাৎ এটিপি সিনথেসিস বলতে আমরা বুঝি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের অংশগুলো হচ্ছে আমার থাকে কোথায়, এটা থাকবে হচ্ছে আমাদের এই এটিপি সিনথেসিসের মধ্যে। তাছাড়া হচ্ছে আমাদের অক্সিজোম যেটা থাকে, অক্সিজোমটাও কিন্তু আমাদের এই ক্রিস্টির গায়ে লাগানো থাকে। অক্সিজোমটা আমাদের কই থাকবে? ক্রিস্টির গায়ে লাগানো থাকে। ওকে, এবার খেয়াল করো, আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভেতরের কক্ষ ম্যাট্রিক্সের মধ্যে এনজাইম তো থাকবেই, তাছাড়া মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার কি থাকে? নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলে থাকি 70S প্রকৃতির ডিএনএ। ওকে, এখন মনে রাখতে হবে যে এই বৃত্তাকার ডিএনএ কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যেও পেয়ে থাকি। বৃত্তাকার ডিএনএ থাকে 70S, তো রাইবোজোম এটা আলাদা, ঠিক আছে, এটা আলাদা। বৃত্তাকার ডিএনএ থাকে কোথায়? বৃত্তাকার ডিএনএ কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে পেয়ে থাকি, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা পেয়ে থাকি। তো যেহেতু বৃত্তাকার ডিএনএ আছে, তার মানে তারা কিছু বৈশিষ্ট্য বহন করতে পারে। সো আমরা জানি যে একটা কোষ থেকে আরেকটা কোষে যদি মাইটোকন্ড্রিয়া কিংবা ক্লোরোপ্লাস্ট বাহিত হয় অথবা স্থানান্তরিত হয়, তখন একটা জিনিস ঘটে যেটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সাইটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য অন্য কোনো একটা কোষে বহন করা। এই জন্য আমরা বলে থাকি যে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করে থাকে। অপশনে যদি দুইটাই অপশনে থাকে তাহলে ক্লোরোপ্লাস্টটা হবে আমার অ্যান্সার। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, ইনহেরিটেন্স মানে হচ্ছে কি উত্তরাধিকার, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এই আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা রাইবোজোমও পেয়ে থাকি, যেই রাইবোজোমটা হচ্ছে 70S টাইপের রাইবোজোম। কি টাইপের রাইবোজোম? 70S টাইপের রাইবোজোম। এই 70S রাইবোজোম কিন্তু আমরা কোথায় পাই? আমরা আলটিমেটলি ক্লোরোপ্লাস্টের মধ্যেও কিন্তু পেয়ে থাকি। ওকে, আচ্ছা, সো মাইটোকন্ড্রিয়ার কি পয়েন্টসগুলো আমাদের কি কি হবে? নাম্বার ওয়ান হবে হচ্ছে আবরণ। তুমি জানো যে এই আবরণগুলো কি নির্মিত হয়? লিপোপ্রোটিন বাইলেয়ারের আবরণ থাকে। তার মানে এখানে দুইটা মেমব্রেন থাকে, একটা হচ্ছে বহিস্থ মেমব্রেন যেটার কাজ শুধুমাত্র এই রক্ষণাত্মক বা প্রতিরক্ষামূলক কাজ, আর হচ্ছে ভেতরের মেমব্রেন। এই ভেতরের মেমব্রেনে কিন্তু আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিছু উপাদানগুলো থেকে থাকে। এবং দুইটা মেমব্রেনের মধ্যবর্তী যে ব্যবধান, এটা হচ্ছে আন্ত মেমব্রেন ফাঁকা জায়গা কতটুকু? 6 থেকে 8 ন্যানোমিটার। আন্তঃমেমব্রেন ফাঁকা জায়গা, দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা। প্রকোষ্ঠ দুইটা থাকে, একটা হচ্ছে বহিস্থ কক্ষ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ। তুমি জানো যে এনজাইমগুলো কোন কক্ষে থাকে? এনজাইমগুলো থেকে থাকে কিন্তু অভ্যন্তরীণ কক্ষে, অভ্যন্তরীণ কক্ষে থাকে এনজাইমগুলো। তারপরে হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি হচ্ছে অভ্যন্তরীণ মেমব্রেনের পার্ট। অক্সিজেন, এটিপি সিনথেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো হচ্ছে আমাদের ক্রিস্টির গায়ে গায়ে থাকবে। বৃত্তাকার ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে। এখন আসে গুরুত্বগুলা। সো মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন বা এটিপি তৈরি করে থাকে, আর শক্তি উৎপাদনে মাইটোকন্ড্রিয়াকে উদ্বুদ্ধ করবে হচ্ছে আমার গলজি বস্তু, রাইট? এটা আগে পড়ছিলাম। তারা সবজ শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত, তারা এনজাইম ধারণ করে থাকে, প্রোটিন সংশ্লেষ করতে হেল্প করে থাকে, স্নেহ বিপাকের ক্ষেত্রে হেল্প করে থাকে। কারণ এই সব কিছুই আসলে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার অংশ। যে কোনো ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করতে হলে তোমার শক্তির দরকার হবে, এটিপির দরকার হবে। এই এটিপিটা তোমাকে দিবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই কথাটি এই জন্য এখানে বলা হয়েছে। ক্যালসিয়ামটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম আয়নের ঘনত্ব এরা নিয়ন্ত্রণ করে থাকে, অ্যাপোপ্টোসিস এরা করে থাকে। সো অ্যাপোপ্টোসিস বলতে আমরা বুঝে থাকি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু অথবা স্বাভাবিক মৃত্যু। সো যখন মাইটোকন্ড্রিয়া দুর্বল হয়ে পড়ে, মাইটোকন্ড্রিয়া যখন এটিপি উৎপাদন করা বন্ধ করে দেয়, তখন একটা কোষ আসলে অ্যাপোপ্টোসিসের দিকে ধাবিত হয়।
ক্লিয়ার? সো অ্যাপোপ্টোসিসটা নিয়ন্ত্রণ করে থাকে মাইটোকন্ড্রিয়া। সে কিছু ক্যাটায়ন সঞ্চয় করতে পারে এবং শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে থাকে। মনে থাকবে, কারণ শুক্রাণু ডিম্বাণু গঠনের জন্য আমার এটিপির দরকার হয়, সেটা যোগান দিবে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়ে ফেলছি। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটা করতেছো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি। তোমার এখন ক্লাসটা করতে হয়তোবা অনেক কষ্ট হচ্ছে, তোমার হয়তোবা আধা ঘন্টা পড়ার পরে আর আধা ঘন্টা পড়ার কোনো এনার্জি থাকতেছে না, তারপরে তুমি পড়তেছো, এই জিনিসটাই হচ্ছে ডেডিকেশন। সো একটা কথা মনে রাখবা যে তোমরা তো বলো ভাই কিরকম পরিশ্রম করলে আসলে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি আমার নিজের স্বপ্ন সহ বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবো, আমি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেতে পারি, অথবা এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারি যাতে আমার এডমিশনটা সিকিউরড হয়। তো ব্যাপারটা কি ভাইয়া, তোমার পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তোমার ডেডিকেশন দেখাইতে হবে, তোমাকে কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। সো কখন তোমার ডেডিকেশন দেখাবা তুমি নিজে বুঝবা, যে তুমি কখন নিজে বুঝবা যে ডেডিকেশন আসলে তুমি দেখাচ্ছ, তখনই তুমি বুঝবা যখন তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবা। তোমার যখন পড়তে ইচ্ছা করতেছে না, তারপরে তুমি পড়তে বসতেছো, কিংবা বই নিয়ে তুমি বসে আসো, তোমার মন বলতেছে না, বাট তুমি মনের সাথে যুদ্ধ করে মনকে বলতেছে না আমার পড়তে হবেই, তখনই তুমি হার্ড ওয়ার্কটা করতেছো। আজকে থেকে একটা কথাই মাথা রাখবা, যখন তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে তোমার স্বপ্নটাকে ছোঁয়ার জন্য কাজ করতেছো, সেটাই হচ্ছে হার্ড ওয়ার্ক। এটা হচ্ছে হার্ড ওয়ার্কের খুব সহজ একটা ডেফিনিশন। সো বারবার নিজের এই মনটাকে বিট করার চেষ্টা করবা, নিজেকে নিজে ছাড়াই যাওয়ার চেষ্টা করবা, 1% করে নিজেকে নিজে ছাড়াই যাওয়ার চেষ্টা করো। গতকালকে তুমি 1 ঘন্টা পড়ছো, আজকে তুমি 2 ঘন্টা পড়ো, এটা হচ্ছে তোমার টার্গেট। আস্তে আস্তে তুমি সেটা 8 থেকে 10 ঘন্টায় কভার করতে হবে, কারণ তুমি এত কম সময়ের মধ্যে এইচএসসি প্রিপারেশন গোছাতে চাও, অবশ্যই তোমার 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতেই হবে ভাই, না হলে সম্ভব না এটা। ইনশাল্লাহ পারবা, তুমি পরিশ্রমটা করতে থাকো, নিয়ত ঠিক রাখো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, আল্লাহ ভরসা, ভয় পাইও না। এবার আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ক্লোরোপ্লাস্টকে আমরা বেশ কিছু নামে ডেকে থাকি। নাম্বার 1, এই ক্লোরোপ্লাস্টকে আমরা বলে থাকি কোষের রান্নাঘর। কি বলে থাকি রে? এটাকে আমরা বলে থাকি কোষের রান্নাঘর বলে থাকি। তারপরে এটাকে বলে থাকি শক্তি রূপান্তরের অঙ্গাণু। কেন শক্তি রূপান্তরের অঙ্গাণু? কারণ ক্লোরোপ্লাস্ট কি করতেছে, আমাদের আলোক শক্তিকে তারা জৈবিক শক্তি বা স্থিতি শক্তিতে রূপান্তর করতেছে, এই জন্য এটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। তারপরে এটাকে আমরা বলে থাকি শর্করা জাতীয় খাদ্যের কারখানা। খাদ্যের কি কারখানা। আর রান্নাঘর তো আগেই বলছি, তারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রস্তুত করতেছে। ওকে, আচ্ছা ফাইন। তো এখন দেখো এই ক্লোরোপ্লাস্টের আগে আমাদের কি পড়তে হবে, অবশ্যই আমাদের ছবিটা দেখতে হবে। ছবিটা একটু খেয়াল করো। এই ক্লোরোপ্লাস্টের মনে রাখবা হচ্ছে মেমব্রেন হচ্ছে 3টা। কয়টা? 3টা মেমব্রেন থাকে, 3টা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ কয়টা হবে? 3টা। তাহলে দেখো প্রথম মেমব্রেন হচ্ছে এই লাল কালি দিয়ে তুমি প্রথম মেমব্রেনটা তুমি আঁকলা, লাল কালি দিয়ে তুমি প্রথম মেমব্রেনটা আঁকলা, এটা হচ্ছে সবার বাইরের মেমব্রেন, অর্থাৎ বহিস্তর অথবা বহি মেমব্রেন বলতে পারি। এরপরে আমি ধরো নীল কালি দিয়ে একটা মেমব্রেন আঁকলাম, এটা হচ্ছে অন্তঃস্তর অর্থাৎ ভেতরের মেমব্রেন। ক্লিয়ার? তাহলে 2টা মেমব্রেন আমি আঁকছি। এবার আসো 3 নাম্বার মেমব্রেনটা আমরা আঁকবো। 3 নাম্বার মেমব্রেনটা আমরা কালো কালি দিয়ে আঁকি। মনে রাখবা এই যে থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে, এই থাইলাকয়েডের মেমব্রেনটা হচ্ছে আমার 3 নাম্বার মেমব্রেন। ওকে, এই জন্য আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্টে আমরা 3টা মেমব্রেন পেয়ে থাকি, এই জন্য 3টা প্রকোষ্ঠ পাই। এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রকোষ্ঠ, এটা হচ্ছে 2 নাম্বার প্রকোষ্ঠ, আর থাইলাকয়েডের মধ্যে থাকে 3 নাম্বার প্রকোষ্ঠ। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখানে কি বলা হয় যে 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে এরকম একটা থাইলাকয়েডের গুচ্ছ অথবা গ্রানাম তৈরি করে থাকে। গ্রানাম হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরালটাকে আমরা বলে থাকি গ্রানা। এটার প্লুরালটাকে আমরা কি বলে থাকি? এটার প্লুরালটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রানা বলে থাকি। প্লুরালটাকে আমরা কি বলে থাকি? প্লুরালটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রানা। গ্রানা, রাইট? আচ্ছা, ম থাকবে না আর কি। আচ্ছা, তো গ্রানাম কয়টা থাকে? গ্রানা থাকে মূলত একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 থেকে 60টার মতো হচ্ছে গ্রানা পাওয়া যায়। ওকে, আর 2টা ধরো এই হচ্ছে আমাদের থাইলাকয়েড, এই 2টা থাইলাকয়েডকে যুক্ত করে থাকে স্ট্রোমা ল্যামেলাম। তো দেখো এই যে সিঙ্গুলার গুলার পরে কিন্তু ম ওয়ার্ডটা দেখতে পাওয়া যায়। এই স্ট্রোমা ল্যামেলারের যে প্লুরাল সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি আসলে।
ওকে, তাছাড়া আর কি দেখবো আমরা এখানে, দেখো এখানে শ্বেতসার দানা দেখা যাচ্ছে, সে তৈরি করছে একটু আগে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব কিন্তু ডিএনএ থাকে, এই ডিএনএর মাধ্যমে সে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করতে পারে। এবং এদের কিন্তু 70S রাইবোজোম পাওয়া যায়। এই যে দেখো ছোট ছোট যে বড় বড় একটু বিন্দুগুলো দিছে, এটাই হচ্ছে আমাদের 70S রাইবোজোম। এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন, তোমরা দেখলা। এখন তুমি আবরণীর মধ্যে আসো। প্রথম কথাটাই কিন্তু দেখো বলছে কি যে আমাদের ক্লোরোপ্লাস্টে আমরা 3টা মেমব্রেন পাই, 3টা প্রকোষ্ঠ পাই। মেইন কথা হচ্ছে এখানে গ্লাইকোসিল গ্লিসারাইড পাওয়া যায়। তাহলে খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত তুমি যতগুলো অঙ্গাণু পড়ছো সবগুলোতে তুমি ফসফোলিপিড বাইলেয়ার পাইছো, বাট আমাদের এই যেই আমরা ক্লোরোপ্লাস্টের কথা বললাম, এদের যেই কোষ ঝিল্লি থাকবে সেখানে কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। সংক্ষেপে মনে রাখবা জিজি থাকে, জিজি জিজি মনে রাখলে গ্লাইকোসিল গ্লিসারাইডটা মনে থাকে আমাদের। ওকে, তারপরে দেখো ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স কোনটা, এই যে দেখো এখানে যে ফোটা ফোটাগুলো আছে এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে হচ্ছে এনজাইম। তো মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে যে এই যে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স আছে, অথবা এটাকে স্ট্রোমাও বলা হয়ে থাকে, এটাই হচ্ছে আসলে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে থাকে এনজাইম এবং এখানে হয়ে থাকে C3 চক্র অথবা C4 চক্র। সালোক সংশ্লেষণে ক্যালভিন চক্র অথবা হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্রটা কিন্তু আমাদের এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সে হয়ে থাকে। তাহলে আলোক পর্যায়টা কোথায় হয়, মনে রাখবা আলোক পর্যায়টা হয় থাইলাকয়েডের মেমব্রেনে। থাইলাকয়েডের মেমব্রেনে কি হয়, আলোক পর্যায়টা হয়। আলোক পর্যায় বলতে আমরা বুঝে থাকি ফটো সিস্টেম, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2, এগুলো থাইলাকয়েডের গায়ে লেগে থাকবে। ওকে, তারপরে দেখো থাইলাকয়েড এবং গ্রানাম। তো এখানে খেয়াল করো যে থাইলাকয়েড আর গ্রানাম, তুমি জানো যে থাইলাকয়েডগুলো মিলেমিশে যে থাইলাকয়েড গুচ্ছ তৈরি করে সেটাকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে গ্রানাম। আর এই থাইলাকয়েডের মধ্যে মূলত পিগমেন্ট থাকে। যেমন পিগমেন্ট বলতে বুঝে থাকি আমরা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো সবগুলোই আসলে পিগমেন্ট। এই পিগমেন্টগুলো একটা যে গুচ্ছ তৈরি করে থাকে সেই গুচ্ছটাকে আমরা বলে থাকি কোয়ান্টোজোম। 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি করে। একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে 40 থেকে 60টার মতো গ্রানা থাকে। স্ট্রোমা ল্যামোলি আমরা একটু আগে দেখছি। আমরা ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস, এগুলো কই থাকবে, এগুলো থাকবে হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেনে। এগুলো থাকবে কোথায়, থাইলাকয়েডের মেমব্রেনে। তুমি জানো যে এখানে আমাদের কি হয়, এই থাইলাকয়েডের মেমব্রেনে কিন্তু আমাদের আলোক পর্যায়টা হয়, আলোক পর্যায় হয়। এই আলোক পর্যায়ে কি হয়ে থাকে, এই আলোক পর্যায়ে কিন্তু ফসফোরাইলেশন হয়ে থাকে, ফসফোরাইলেশন হয়ে থাকে। ফসফোরাইলেশন প্রক্রিয়ায় সে কি তৈরি করে থাকে, এটিপি তৈরি করতে পারে এবং এই তৈরিকৃত এটিপিটাই পরবর্তীতে অন্ধকার পর্যায়ে কিন্তু ব্যয়িত হয়। রাইট, ডিএনএ এবং রাইবোজোম আমরা পাই, এটা আমরা আগেই দেখছিলাম। এবার আসো গুরুত্বগুলোর ক্ষেত্রে। সো আমি একটা কথাই বলতেছি, তুমি পরীক্ষায় জাস্ট এনশিওর করবা তুমি এই ওয়ার্ডগুলো আছে কিনা, তোমার নাম্বার তোমাকে অটো খুঁজে নিবে, বিশ্বাস করো, আল্লাহ ভরসা। তাহলে আসো গুরুত্বের ক্ষেত্রে আসো, সে খাদ্য তৈরি করে থাকে, তারপর হচ্ছে সে ফটো রেসপিরেশন, ফটো সংক্রান্ত যত আছে সব আসবে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের সঙ্গে জড়িত। সো ফটো রেসপিরেশন বলতে বোঝায় শালক শোষণ। বেশি পরিমাণে শালক শোষণ কিন্তু উদ্ভিদের জন্য ক্ষতিকর, মনে রাখতে হবে এটা। সো ফটো রেসপিরেশন, ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ, ফটোফসফোরাইলেশন, কি বললাম, সাথে একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে যে ফটো ফসফোরাইলেশন। তার মানে কি, ফটো মানে আলো, আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন মানে কি, এডেনোসিন ডাইফসফেটের সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি তাহলে আমরা পাবো অ্যাডেনোসিন ট্রাইফসফেট অথবা এটিপি। এটাকে আমরা বলে থাকি ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আলোর উপস্থিতিতে এটিপি উৎপাদনের প্রক্রিয়াই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তারপরে দেখো আমার এখানে প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের কথা এখানে বলা আছে, ডিএনএর কথা এখানে বলা আছে, সে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে মূলত হেল্প করতেছে। এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন এবং গুরুত্বগুলো আমরা শিখে ফেললাম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে একটু খেয়াল করো। ফার্স্টে আমরা ছবির দিকে তাকাবো। অবশ্যই আমাদের প্রথমে আঁকতে হবে হচ্ছে নিউক্লিয়ার আবরণী। তাহলে আমি এরকম লাল কালি দিয়ে প্রথমে নিউক্লিয়ার আবরণীগুলো এঁকে নিব। নিউক্লিয়ার আবরণীগুলো তুমি এভাবে আঁকলা। মাঝখানে দেখবা আমি সবুজ কালিতে দেখাই, মাঝখানে কিন্তু এরকম কিছু অংশ দেখা যায়, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, সো নিউক্লিয়ার রন্ধ্রের আসলে কাজ কি মনে রাখতে হবে। ধরো
আমার এই নিউক্লিয়াসের মধ্যে তো আসলে এমআরএনএ তারপর টিআরএনএ এগুলো তৈরি হয়, রাইট? সো এমআরএনএ কিংবা টিআরএনএ এই রন্ধ্র থেকে, এই রন্ধ্রের মাধ্যমে অথবা এই রন্ধ্র দিয়ে, এটা দিয়ে তারা কোথায় প্রবেশ করে? তারা সাইটোপ্লাজমে প্রবেশ করে থাকে, অর্থাৎ রাইবোজোমের কাছে যাবে প্রোটিন উৎপাদন অথবা ট্রান্সলেশনের জন্য, সাইটোপ্লাজমে প্রবেশ করে। ওকে, অথবা এই রন্ধ্র দিয়ে তারা নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, তো নিউক্লিয়ার রন্ধ্র, এরপরে মনে রাখতে হবে কি আছে এখানে, মাঝখানে আছে বড় একটা নিউক্লিওলাস। তুমি জানো এই যে নিউক্লিওলাস যেটা থাকে এটা হচ্ছে আসলে নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওলাসকে কি বলা হয়? নিউক্লিওটাইডের ভান্ডার বলা হয়ে থাকে। এবং এরপরে তুমি দেখতেছো যে জেনেটিক বস্তু হচ্ছে আমাদের এই ক্রোমাটিন তন্তুগুলো হচ্ছে আমার জেনেটিক বস্তু, আর এই ফোঁটাগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো মনে রাখতে হবে যে প্রোটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম সব আসলে মোটামুটি, যদি আমরা সাইটোপ্লাজমের কথা বলি, নিউক্লিওপ্লাজমেও ঠিক সেম ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে আমরা সেম ক্যারেক্টারিস্টিক দেখতে পাই। এবং এই নিউক্লিওপ্লাজমে কিন্তু আসলে নিউক্লিয়াসের মধ্যে এনজাইমগুলো ধারণ করে, এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে আমাদের রেপ্লিকেশন অথবা ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা কিন্তু ঘটে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কথা। সো নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? নিউক্লিয়ার এনভেলপের কথা অবশ্যই তুমি লিখবা। এই নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে দ্বিস্তরী মেমব্রেন দ্বারা গঠিত, তোমরা জানো। এই নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে 9 ন্যানোমিটার, এই নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে 9 ন্যানোমিটার হয়ে থাকে। তো এখানে ট্রান্সপোর্টারের কথা বলা আছে। ট্রান্সপোর্টার জিনিসটা কীরকম? ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেনের একটা অংশ, আমি অন্য একটা কালি যদি নিই, ধরো কমলা কালি নিয়ে মাঝখানে আমি একটা আঁকবো হচ্ছে বড় আকারের একটা প্রোটিন আঁকবো। এই প্রোটিনটাকে আমি বলে থাকি হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন। এই প্রোটিনের নাম কি? এই প্রোটিনের নাম হচ্ছে আমার ট্রান্সপোর্টার প্রোটিন বলে থাকি। এই যে ট্রান্সপোর্টার প্রোটিনগুলো আছে তারা একটা হুকের মাধ্যমে, এই হুকের মাধ্যমে এই প্লাজমা মেমব্রেনের সাথে লাগানো থাকে। এই হুকগুলোকে বলা হয়ে থাকে অ্যাঙ্কর প্রোটিন। এই হুকগুলোকে বলা হয়ে থাকে অ্যাঙ্কর প্রোটিন। বুঝতে পারছো? সো ট্রান্সপোর্টার হচ্ছে বড় একটা প্রোটিন। এরকম কিছু সংকোচন প্রসারণশীল প্রোটিন আমরা নিউক্লিয়ার রন্ধ্রে পেয়ে থাকি, যেগুলো আসলে নিউক্লিয়ার রন্ধ্রের খোলা বা বন্ধ হওয়ার প্রক্রিয়াটাকে মেইনলি নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তারপরে আসো, এখানে নিউক্লিয়ার ফোস্কার কথা বলা হয়েছে। নিউক্লিয়াসটার মেমব্রেনটা ভেতরের দিকে যদি ফোস্কা তৈরি করে ওইটাই হচ্ছে নিউক্লিয়ার ফোস্কা। তারপর নিউক্লিয়ার প্লাজম, তোমরা এটা বুঝতেছো যে এটা এনজাইম ধারণ করবে। নিউক্লিওলাস নিউক্লিয়েটের ভান্ডার হিসেবে কাজ করে থাকে, এবং তারা ক্রোমাটিন তন্তুগুলো এখানে থাকে যেটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠন। সো ক্রোমোজোমের গঠন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা একটু দেখে রাখবো ক্রোমোজোমের গঠনটা কিরকম হয়ে থাকে, একটু খেয়াল করো। যদি আমরা ক্রোমোজোমের স্থূল গঠনের দিকে তাকাই, আমাদের প্রথমেই চোখটা চলে যাবে কোথায়? চোখটা চলে যাবে হচ্ছে ক্রোমোজোমের বাহুগুলোর দিকে। এই যে দেখো লাল কালি দিয়ে আমি যেই অংশগুলো আঁকতেছি, এই অংশগুলোই হচ্ছে ক্রোমোজোমের বাহু, যেগুলোকে আমি বলে থাকি হচ্ছে ক্রোমাটিন। একটা সত্যি কথা বলতে, ক্রোমাটিন বলতে আমরা কি বুঝি? যদি আমি বলি প্রথমে ডিএনএ অণুর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়, তখন আমরা যে অংশটা পাই সেটাকে বলা হয় নিউক্লিয় হিস্টোন। কি বলা হয়? নিউক্লিয় হিস্টোন বলা হয়ে থাকে। এই নিউক্লিয় হিস্টোনটাই ক্রমাগত সুপার কয়েলিং হতে থাকে কিংবা কুণ্ডলিত হতে থাকে, সেখান থেকেই আসলে ক্রোমাটিনটা সৃষ্টি হয়। সো ক্রোমাটিনটা কিন্তু আসলে মাইক্রোস্কোপে দৃষ্টিগোচর হয় না। যখন সেটা কোষ বিভাজন পর্যায়ে যায় তখন দেখা যায় ক্রোমাটিনগুলো আরও বেশি কুণ্ডলিত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি ক্রোমোজোম। তখন সেটা মাইক্রোস্কোপে আমাদের চোখে দৃশ্যমান হয়। ওকে, তাহলে দেখো এখানে ক্রোমাটিন দেখানো হচ্ছে, আর এখানে ক্রোমাটিড বাহু দেখানো হচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে এই হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। তো এখানে একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যে পুরো ক্রোমোজোমের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো হচ্ছে আমার ক্রোমাটিড। এগুলা কিন্তু রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন। কি? এরা হচ্ছে রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু সেন্ট্রোমিয়ার যেটা আছে, সেন্ট্রোমিয়ারটা কি করে না? সেন্ট্রোমিয়ার কিন্তু রঞ্জক ধারণ করে না, মনে রাখবা এটা। ওকে, এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল হিসেবে থেকে থাকে। এই সেন্ট্রোমিয়ারের একটা অংশ হচ্ছে আমাদের কাইনেটোকোর মোটর প্রোটিন। এই কাইনেটোকোর মোটর প্রোটিনে কিন্তু মাইক্রোটিউবিউলসটা সংযুক্ত হয়।
মাইক্রোটিউবিউলসটা সংযুক্ত হয়। কেন মাইক্রোটিউবিউলসের কথা আসলো? যখন কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়টা আসে তখন তো আমাদের আমাদের যেই ক্রোমাটিনের কি দেখা যায়, চলন দেখা যায়। সো সো স্পিন্ডল তন্তুগুলা কিন্তু আলটিমেটলি এই কাইনেটোকোর মোটর প্রোটিনে সংযুক্ত হয় এবং এই কাইনেটোকোর মোটর প্রোটিনের জন্যই অ্যানাফেজ পর্যায়ের যে গতি পর্যায়টা, সেই গতি পর্যায়টা আসলে সম্পাদিত হতে পারে। বুঝতে পারছো? ওকে, এই জন্য আমাদের এই কাইনেটোকোর কথাটা ইম্পর্টেন্ট। সো সেন্ট্রোমিয়ার আর ক্রোমোজোমের বাহু, এই জায়গাটায় ক্রোমোজোমের যে ভাঁজের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। আরেকটা কুঞ্চন আছে কোথায়? স্যাটেলাইটের সাথে। মনে রাখতে হবে যে ক্রোমোজোমের যে স্যাটেলাইট থাকে সেটা হচ্ছে স্যাট ক্রোমোজোম। এই স্যাটেলাইটের প্রান্তে কি যুক্ত হয়? নিউক্লিওলাস তৈরি হয়। স্যাটেলাইটের প্রান্তে কি তৈরি হয়? আমাদের নিউক্লিওলাসটা তৈরি হয়ে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কথা। আর এই স্যাটেলাইট এবং বাহুর মাঝখানে যে ভাঁজটা থাকে সেটাকে বলা হয়ে থাকে গৌণকুঞ্চন বলা হয়ে থাকে। ওকে, তারপরে থাকে টেলোমিয়ার। এই টেলোমিয়ারটার বলা হয়ে থাকে যে টেলোমারেস যেই এনজাইমটা আছে, এই এনজাইমটা জরা রোধের জন্য আসলে দায়ী, অর্থাৎ বৃদ্ধ হতে দেয় না এই এনজাইমটা। সো ক্রোমোজোমের ভৌত গঠনটা আমরা একটু টুকটাক করে দেখে রাখলাম। এবার আসো, যে জিনিসটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস। ওকে, সো ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে পরীক্ষায় এসে থাকে। মনে রাখতে হবে যে ক্রোমোজোমের এই শ্রেণীবিন্যাস আমরা কখন দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে আমরা ক্রোমোজোমের এই শ্রেণীবিন্যাসটা মূলত দেখে থাকি। সো এই সময় ক্রোমোজোমের কয়টা আকার আকৃতি দেখা যায়? নাম্বার 1, ক্রোমোজোমটা ভি এর মতো দেখা যায়, এল এর মতো দেখা যায়, জে এর মতো দেখা যায়, অথবা আই এর মতো দেখা যায়। ক্লিয়ার? ভি, এল, জে, আই, এই আকৃতিগুলো আমরা অ্যানাফেজ পর্যায়ে দেখে থাকি। যখন ভি হয় তখন সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে, এই জন্য আমরা এটাকে বলে থাকি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কি ক্রোমোজোম বলবো আমরা? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে থাকি। অপরদিকে ধরো হচ্ছে আমাদের যখন এল হবে তখন এটাকে বলি উপমধ্যকেন্দ্রিক। কি বলে থাকি? উপমধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিক। কি বলে থাকি আমরা? সাব মেটাসেন্ট্রিক। মেটা মানে তো মধ্য, আর সাব মানে হচ্ছে উপমধ্য। ওকে, আচ্ছা, তারপরে আসা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? উপপ্রান্ত কেন্দ্রিক, মানে একদম প্রান্তে যায় নাই, যেখানে আমাদের যে আকৃতিটা দেখা যায়, উপপ্রান্ত কেন্দ্রিক। এবং শেষে হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিকটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। টেলোসেন্ট্রিকটা হচ্ছে আমাদের প্রান্ত কেন্দ্রিক। সো এখান থেকে তোমার কোন কোন ক্রোমোজোমে কোন সেন্ট্রোমিয়ার দেখা যায় আসলে, অথবা ক্রোমোজোমের আকৃতি কিরকম, সেটা পড়তে হবে না, এত কঠিন করার দরকার নাই। আমরা মনে রাখবো যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমটা কিন্তু হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য, এটা দেখা যায় মানুষের এক্স ক্রোমোজোমে দেখা যেয়ে থাকে, এবং ওয়াই ক্রোমোজোমে আমরা দেখে থাকি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এই কথাটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর টেলোসেন্ট্রিক যেই ক্রোমোজোমটা আছে, অর্থাৎ যেখানে সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে অবস্থিত, এই ধরনের ক্রোমোজোম আমরা উদ্ভিদ কিংবা মানুষের সচরাচর দেখতে পাই না। ওকে, এই তিনটা কথা আমাদের একটু মাথায় রাখা জরুরি। আর একটা কথা মাথায় রাখবা যে যেই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না সেটাকে আমরা বলে থাকি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক, এক কথার মানে হচ্ছে নাই, অর্থাৎ ক্রোমোজোম নাই, আমাদের সেন্ট্রোমিয়ার নাই। তো মনে রাখবা যে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো মানে তারা কোষ বিভাজনে অংশ নেয় না। তারা কি করে না? তারা হচ্ছে কোষ বিভাজনে অংশ নেয় না। মনে থাকবে? ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো আমরা ডিএনএ এর ভৌত গঠনে চলে আসি। ডিএনএ এর ভৌত গঠন। সো ডিএনএ এর ভৌত গঠনে আমরা যখন আসব, আমরা জানি যে ডিএনএ এর ক্ষেত্রে আমাদের কি বলে, ডিএনএ ক্ষেত্রে আমাদের ওয়াটসন এবং ক্রিকের যে ডাবল হেলিক্স মডেলটা আছে, এটাই কিন্তু আমাদের পড়তে হবে, এটাই পরীক্ষার সময় লিখতে হবে। আচ্ছা, এবং পরীক্ষার সময় আঁকতে হইলে আমি সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি এই পিকচারটা দাও, কারণ এই পিকচারটা দিলে ক্রোমোজোমের যে রাসায়নিক গঠনটা আছে সেটা খুব সহজে বোঝা যায়। এর পাশে সহজ করে এই পিকচারটা তুমি দিতে পারো। কিভাবে দেখাবো আমি দেখাচ্ছি। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা আঁকতে হয় এই ক্রোমোজোমের ভৌত মডেলটা আঁকার ক্ষেত্রে, প্রথমে আমাদের কি আঁকতে হবে? আমি জানি আমার ডিএনএর মধ্যে তিনটা জিনিস থাকে। নাম্বার 1 থাকবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার সম্পর্কে তুমি কি জানো? তুমি জানো এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং এটার 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা অনুপস্থিত থাকে। সো ডিঅক্সিরাইবোজ সুগার, তারপরে তোমার লাগবে হচ্ছে একটা ইনঅর্গানিক ফসফেট, তারপরে তোমার লাগবে হচ্ছে কি, তারপর তোমার লাগবে হচ্ছে নাইট্রোজেনাস বেস। এখন নাইট্রোজেনাস বেসের মধ্যে তুমি জানো যে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন এবং গুয়ানিন, এই চারটা তোমার কিন্তু তুমি ডিএনএ এর মধ্যে পাও। ডিএনএ তে কিন্তু ইউরাসিলটা থাকে না, ইউরাসিল থাকে শুধুমাত্র আরএনএ এর মধ্যে।
এবার তুমি খেয়াল করো, আমি লাল কালি দিয়ে কি দেখাবো, লাল কালি দিয়ে হচ্ছে পেন্টোজ সুগারটা। আমি বলবো এই পেন্টোজ সুগারটা এখানে অনেকগুলো দেয়া আছে, তুমি 1 2 3 4 চারটা দিলেই এনাফ, 3 থেকে 4টা দিয়ে দেখাইতে পারলেই এনাফ, নো প্রবলেম। তাহলে পেন্টোজ সুগারে দেখো এখানে অক্সিজেন দিয়ে ডিঅক্সিরাইবোজ সুগারটা এরকম চক্র আঁকতে হয়। সো এরকম তুমি চক্র আঁকলা, এখানে 1 নাম্বার কার্বন, 2 3 4 এবং হচ্ছে 5। খুব সহজ। আমি এটাকে একটু জুম করি, জুম করলে জিনিসটা আশা করি বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য খুব ভালো মতো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি এর পরের এরকম 3টা আমি আঁকলাম। এখন তুমি একটু ফার্স্টে আমাদের দিক নির্ধারণ করতে হবে। দেখো আমার ডিএনএর এই প্রান্তে 5 নাম্বার কার্বনটা হচ্ছে উপরের দিকে আছে, রাইট? এই 5 নাম্বার কার্বনটা উপরের দিকে আছে, সো এটা হচ্ছে আমার 5 প্রাইম প্রান্ত। আচ্ছা, আর দেখো নিচের দিকে কি আছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার কার্বন। সো 3 নাম্বার কার্বন নিচের দিকে যেহেতু আছে, এখানে তুমি লিখতে পারো এটা 3 প্রাইম প্রান্ত। ওকে ফাইন। এবার তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে হচ্ছে দুইটা, আমি নীল কালি দিয়ে এখন দেখাই যে এই যে ইনঅর্গানিক ফসফেটটা আছে, মনে রাখবা ইনঅর্গানিক ফসফেটটা সবসময় 5 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। তাহলে উপরের 3 নাম্বার কার্বনের সাথে নিচের 5 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা যুক্ত হইল। ওকে, সেম ব্যাপার, দেখো এখানেও 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা পরের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, সেম ব্যাপার, এখানের যে 3 নাম্বার কার্বনটা আছে, এই 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা যুক্ত হয়ে পরের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে মনে রাখতে হবে যে ইনঅর্গানিক ফসফেটটা এটা সবসময় 3 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা কার্বনের সাথে যুক্ত হবে, এবং এখানে যেই বন্ধনীটা কাজ করে সেই বন্ধনীকে আমরা বলে থাকি ফসফোডাইএস্টার বন্ড। কি বলে থাকি আমরা? ফসফোডাইএস্টার বন্ধনী। মনে থাকবে? আচ্ছা ফাইন। এবার তুমি একটু খেয়াল করো, আমি এখন কি দেখাই, তুমি দেখো এখন সেটা হচ্ছে আমাদের এই 1 নাম্বার কার্বনের সাথে সবসময় নাইট্রোজেনাস বেসটা যুক্ত হবে। তুমি জানো যে অ্যাডেনিন কিন্তু একটা আসলে পিউরিন, অর্থাৎ দুইটা চক্র থাকে এটার। সো অ্যাডেনিনের কিন্তু 9 নাম্বার নাইট্রোজেনের সাথে আমার আলটিমেটলি সুগারের 1 নাম্বার কার্বনটা যুক্ত হয়েছে। সেম ব্যাপার এখানেও খেয়াল করো, 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস, এখানে গুয়ানোসিনটা অ্যাড হয়েছে। এখানে 1 নাম্বার কার্বনের সাথে সাইটোসিন নামক যে পাইরিমিডিন বেসটা আছে এটা অ্যাড হয়েছে। এবার তুমি উল্টা পাশের সুগারগুলো আঁকবা। সো উল্টা পাশের সুগারগুলো কি করতে হবে, তুমি দেখো এই পাশে তুমি অক্সিজেন দিয়েছো উপরের দিকে, সো এই পাশে যখন তুমি আসবা অক্সিজেনটা থাকবে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে গিয়ে তুমি সুগারটা এভাবে চক্র করে এঁকে দিবা। প্রত্যেকটা সুগারই থাকবে হচ্ছে এরকম, এবং 3টা সুগার আঁকার পরে আমার আর কোনো সুগার আঁকার তেমন দরকার নাই, আসলে তুমি 3 থেকে 4টা আঁকতে পারো। এরপরে এটার নামকরণটা আমাদের প্রথমটার ক্ষেত্রে মনে রাখবা, উপরের যে সুগারটা রাখবা এই সুগারে আমাদের কার্বনটা নাম্বারিং করতে হবে। সো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বন। এখন তোমাকে যদি আমি বলতে বলি, মনে মনে বলো যে এই যে ফসফেটটা কোন কোন কার্বনে অ্যাড হবে, তুমি জানো যে এটা 5 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে অ্যাড হবে। সেম ব্যাপার, এই 5 নাম্বার কার্বন এবং পরেরটার 3 নাম্বার কার্বনে এটা অ্যাড হয়েছে। দেখছো ফসফোডাইএস্টার বন্ধন। আবার এখানে কি দেখতে পারতেছো তুমি, আবার এখানে তুমি দেখতে পারতেছো হচ্ছে যে 1 নাম্বার কার্বনের সাথে আমার নাইট্রোজেনাস বেসটা এখানে যুক্ত হইল, ওই পাশেও এখানে সাইটোসিন যুক্ত হয়েছে, এখানে গুয়ানিন যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে অ্যাডেনিনের সাথে সবসময় থাইমিন যুক্ত হয় এবং সাইটোসিনের সাথে সবসময় কি যুক্ত হয়, অ্যাডেনিনের সাথে সবসময় থাইমিন যুক্ত হবে, সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন যুক্ত হবে। সো অ্যাডেনিন থাইমিনের মধ্যে থাকে 2টা হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনটাকে আমরা কি বলে থাকি, হাইড্রোজেন বন্ধন আমরা বলে থাকি। আর সাইটোসিন গুয়ানিনের মধ্যে থাকবে 3টা হাইড্রোজেন বন্ধন। বুঝতে পারছো? খুবই সহজ না এটা? তাহলে আমি আশা করি যে যারা এই ক্লাসটা করতেছো তারা কেউ আসলে এই ডিএনএর ভৌত গঠন আঁকা নিয়ে কোনো ঝামেলায় পড়বা না ইনশাল্লাহ। তো এটার ক্ষেত্রে খেয়াল করো এটার নামকরণটা কিভাবে করছে। সেম ব্যাপার, দেখো এখানে 3 নাম্বার কার্বনটা উপরে আছে, সো এটা 3 প্রাইম প্রান্ত, আর এখানে দেখো 5 নাম্বার কার্বনটা হচ্ছে নিচে আছে, সো এটা হবে কি 5 প্রাইম প্রান্ত। সো একদিকে তুমি 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম তুমি আরেক প্রান্তে পেয়ে গেলা। এই ছবিটা আঁকার পাশে পাশে তুমি যদি একটু ছোট্ট করে দেখো, এখানে অনেক জটিল করে দেখাইছে, আসলে এত জটিল করে দেখানোর কিছু নাই, তুমি একটা করে দাগ দাও, এরকম একটা দাগ দিলা এবং তারপর এই পাশ থেকে একটা হেলিক্সের মতো পেঁচিয়ে আর একটা দাগ দিলা। তাহলে একটাকে তুমি নাম দিবা 3 প্রাইম থেকে শুরু করে কি 5 প্রাইম, আর একটাকে নাম দিলা কি 3 প্রাইম থেকে শুরু করে উপরে কি
5 প্রাইম, শেষ, তোমার আর কিছু দেখানোর দরকার নাই। আর মাঝখানে গিয়ে তুমি এখানে জাস্ট নাইট্রোজেনাস বেসগুলো দেখাইতে পারো। অ্যাডিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন, থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিন যুক্ত হয়েছে। ক্লিয়ার? এবার আমি তোমাদের এখান থেকে কিছু মাপ যোগ দেখাই, খেয়াল করো। মনে রাখতে হবে যে আমাদের এই খাঁজ থেকে শুরু করে একদম হচ্ছে আমি যদি বলি হচ্ছে এতটুকু, এইটাকে আমি বলে থাকি হচ্ছে একটা ক্রোমোজোমের কি, একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য আমরা বলতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে একটা প্যাচের দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা ডিএনএর একটা কি দৈর্ঘ্য, ডিএনএর একটা প্যাচের দৈর্ঘ্য। সো ডিএনএর প্যাচের দৈর্ঘ্য কত মনে রাখতে হবে, 34 অ্যাংস্ট্রম। ডিএনএর প্যাচের দৈর্ঘ্য কত, প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন ডিএনএর একটা প্যাচের মধ্যে কত জোড়া নিউক্লিওটাইড থাকে, মনে রাখবা 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড মানে কি রে, নিউক্লিওটাইড মানে হচ্ছে এই পুরোটাকে আমি বলবো হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কি রে, আমি যদি বলি সবুজ কালি দিয়ে দেখাই যে এই পুরোটা, অর্থাৎ ফসফেট, সুগার এবং নাইট্রোজেনাস বেস, এই তিনটাকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওটাইড। এই তিনটাকে একসাথে আমরা কি বলে থাকি, নিউক্লিওটাইড বলে থাকি। যদি ফসফেটটা আমরা নিউক্লিওটাইড থেকে বাদ দিই সেটা হবে নিউক্লিওসাইড। বুঝতে পারছো? তাহলে ডিএনএ আসলে হচ্ছে পলিনিউক্লিওটাইড। এখানে নিউক্লিওটাইডটা হচ্ছে ডিএনএর একটা মনোমার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি বলছি যে ডিএনএর একটা প্যাচের মধ্যে, প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, সেখানে থাকবে 10 জোড়া নিউক্লিওটাইড। তার মানে এই হচ্ছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এরকম 10 জোড়া নিউক্লিওটাইড একটা প্যাচের মধ্যে থাকবে। তাহলে 2 জোড়া নিউক্লিওটাইডের মধ্যে ব্যবধান কতটুকু, ঠিক আছে, অথবা 2টা সিঁড়ির মধ্যে ব্যবধান কতটুকু, এইটা হচ্ছে 2টা সিঁড়ির মধ্যে ব্যবধান। আমরা বলতে পারি 34/10 = 3.4 অ্যাংস্ট্রম। তাহলে ডিএনএর 2টা সিঁড়ি অথবা 2 জোড়া নিউক্লিওটাইডের মধ্যে ব্যবধান কতটুকু, আমাদের 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার জিনিসটা? এরপরে আসবে দেখো এটার ব্যাস কতটুকু হয়। মনে রাখবো যে ডিএনএর যে ব্যাস সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। শেষ। এই হচ্ছে তোমার ডিএনএর ভৌত মডেল। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। তাহলে একটু খেয়াল করো, এই ডিএনএটাকে আমরা বলে থাকি এটা দ্বিসূত্রক হয়ে থাকে। আমরা জানি যে আরএনএটা হবে একসূত্রক, ডিএনএ হবে হচ্ছে দ্বিসূত্রক। তারা বিপরীতমুখী হবে, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখানে পলিনিউক্লিওটাইড থাকে, নাইট্রোজেনাস বেস কোনটা কোনটা থাকে আমরা অলরেডি পড়ছি যে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন থাকে, ইউরাসিল থাকবে না। অ্যাডেনিন থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন, সাইটোসিন গুয়ানিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন। ডিএনএ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 2 জোড়া নিউক্লিওটাইডের মধ্যে ব্যবধান কতটুকু, 3.4 অ্যাংস্ট্রম। আর প্যাচের ব্যাস কতটুকু, 20 অ্যাংস্ট্রম। আর একটা প্যাচের মধ্যে 25টা হাইড্রোজেন বন্ধন থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। সো এই জিনিসগুলো তুমি যদি একটা উল্লেখ করতে পারো ডিএনএর ভৌত গঠনের মধ্যে, ইনশাল্লাহ ভালো করবা তুমি। ঠিক আছে, এই ছবিটা আঁকলে তুমি একদম ফুল মার্কস ক্যারি করতে পারবা। সো ছবিটা কিভাবে আঁকবা এটা আমি দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো। সো ডিএনএ এর গুরুত্বের মধ্যে আমরা এখন আসি। মনে রাখবা যে ডিএনএ আসলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। তো ব্যাপারটা কিরকম, ধরো আমি যদি আঁকি, ধরো আমি এরকম একটা ক্রোমোজোম আঁকলাম। তো ক্রোমোজোম আঁকার পরে আমি একটা অংশ নিয়ে এরকম, এই যে সবুজ অংশ, এই সবুজ অংশে আমরা ধরে নিই যে এই জায়গাটা একটা কি অবস্থান আছে, এই জায়গাটা একটা জিন অবস্থান আছে। ঠিক আছে, সো জিন আসলে প্রকৃত বৈশিষ্ট্যটা বহন করে থাকে। ক্রোমোজোমটা আসলে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত, এবং এই ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে মূলত জিন। এই জিনই আসলে বৈশিষ্ট্যটা বহন করে থাকে। সো ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান, সে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, কারণ ডিএনএ হচ্ছে একটা অণু, এই জন্য এটা আণবিক ভিত্তি। এবং ডিএনএ কে বলা হয়ে থাকে মাস্টার মলিকিউল, তোমরা অলরেডি জানো। এরা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, ধারণ করে থাকে, স্থানান্তর করতে পারে। এবং ডিএনএতে কিন্তু পরিবৃত্তি হয় অথবা মিউটেশন হয়ে থাকে। সো মিউটেশন জিনিসটা কি, ধরো কোনো একটা কেমিক্যাল অথবা আলট্রাভায়োলেট রশ্মির জন্য ডিএনএর যে নিউক্লিওটাইডের বেস সিকোয়েন্সটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পরিবৃত্তি অথবা মিউটেশন। যখন ডিএনএর এই মিউটেশনটা হয় তখন ডিএনএর যে জিনগুলো আছে ওলটপালট হয়ে যায়, তারা উল্টাপাল্টা বৈশিষ্ট্য প্রকাশ করতে থাকে, এবং এই জিনিসটা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হতে পারে। তারপরে দেখো এখানে বলা আছে মেরামতের কথা। ডিএনএ রেপ্লিকেশনের সময় অনেক ভুল হয়। ধরো অ্যাডেনিনের পরিবর্তে অ্যাডেনিনের সাথে সাইটোসিন জোড়া লেগে গেল, সেটা তো একটা ভুল। এটা প্রুফরিড করে হচ্ছে ডিএনএ এর মধ্যে কিছু এনজাইম আছে, ডিএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএ রেপ্লিকেশনের সময় এই মেরামতের কাজটা বা প্রুফরিডিং এর কাজটা করে থাকে সে।
এটা আমরা পড়বো পরবর্তীতে। তারপরে দেখো প্রজাতি শনাক্তকরণের জন্য আমরা জানি যে ডিএনএ, আমরা ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা অবশ্যই প্রজাতি শনাক্তকরণের কাজটাও করতে পারি। এবার আসো জৈবিক তাৎপর্য। জৈবিক তাৎপর্য অনেক সময় পরীক্ষায় দিয়েই দেয় যে ডিএনএ জৈবিক তাৎপর্য ব্যাখ্যা করো, এই জন্য এই প্রশ্নটা এভাবে অ্যাড করা হয়েছে। ডিএনএ রেপ্লিকেশন হতে পারে, তারা প্রোটিন সংশ্লেষ করতে পারে কিসের মাধ্যমে? ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হবে, তারপর সেখান থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে। তারা জৈবিক সংকেত বহন করে, এরা হচ্ছে স্থায়ী গঠন হিসেবে কাজ করে। ডিএনএ খুবই স্থায়ী গঠন অবশ্যই, কিন্তু কখনো কখনো কেমিক্যালের জন্য, আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য তাদের মিউটেশন বা পরিবৃত্তি হতে পারে। ওকে, তাহলে আমরা ডিএনএ গঠন এবং ডিএনএ গুরুত্বটা আমরা পড়লাম। এখন আমরা আসবো হচ্ছে আমরা টিআরএনএ গঠন নিয়ে আমরা পড়বো। সো টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএ জন্য আমরা যে মডেলটা নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে আমাদের ক্লোভার লিফ মডেল। সো ক্লোভার লিফ মডেলটা একটু খেয়াল করো। তুমি জানো যে ডিএনএটা আসলে কয় সূত্রক হবে, সরি আরএনএটা কয় সূত্রক হবে? আরএনএ হবে আমাদের এক সূত্রক। সো 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে আমাদের আরএনএ এর একটা সূত্রক। 5 প্রাইম থেকে 3 প্রাইম এভাবে হচ্ছে আমাদের আরএনএ একটা সূত্রক। এবার দেখো কি দেখাই আমি, আমাদের এই আরএনএর এই যে 3 প্রাইম প্রান্তে দেখো 3টা নাইট্রোজেনাস বেস যুক্ত আছে। এটাকে আমি বলে থাকি এসিসি ধারা। কি বলে থাকি? এসিসি ধারা। ঠিক আছে, এই এসিসি ধারাটা কি? এটা আসলে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান। ঠিক আছে, এটা আসলে আমাদের অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান। ওকে, তো অ্যামিনো অ্যাসিডের সাথে টিআরএনএ সংযুক্তির জন্য একটা এনজাইম কাজ করে, যেটাকে আমরা বলে থাকি অ্যামিনো অ্যাসাইল অ্যাক্টিভেটিং এনজাইম। ঠিক আছে, অ্যামিনো অ্যাসাইল অ্যাক্টিভেটিং এনজাইম আমরা বলতে পারি। এবার দেখো আমাদের এই টিআরএনএর মধ্যে আর কি দেখতে পারি? স্পেশালি মনে রাখতে হয় হচ্ছে আমাদের 3টা আমরা অ্যান্টিকোডন দেখে থাকি। কি বলে থাকি? এই যে দেখো 3টা অ্যান্টিকোডন। তো মনে রাখবা যে অ্যান্টিকোডন সবসময় থাকে হচ্ছে টিআরএনএতে। অপরদিকে আমি যদি বলি কোডন কই থাকে, মনে রাখবা কোডন থাকে হচ্ছে এমআরএনএতে। কই থাকে? এমআরএনএতে থাকে। এমআরএনএতে থাকে হচ্ছে কোডন, এমআরএনএ। কোডন থাকে কোথায়? কোডন থাকে হচ্ছে এমআরএনএতে। আর এমআরএনএ এর কোডনের অপোজিটে কি থাকবে? থাকবে হচ্ছে আমাদের টিআরএনএ এর অ্যান্টিকোডন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো কোডন এবং অ্যান্টিকোডন দুইটাই কিন্তু আসলে ট্রিপলেট, অর্থাৎ দুইটাতেই কিন্তু আমরা 3টা নাইট্রোজেনাস বেস পেয়ে থাকি। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, এখানে কোভার লিফ মডেল এটাকে আমরা বলে থাকি। তারপরে হচ্ছে এখানে 5টা বাহু থাকে এবং 4টা ফাঁস থাকে। 5টা বাহু কি কি আছে? অ্যামিনো অ্যাসিড বাহু আছে, টি বাহু আছে, ডি বাহু আছে, অতিরিক্ত বাহু এবং হচ্ছে আমাদের অ্যান্টিকোডন বাহু তোমরা দেখছো। তারপরে এক সূত্রক এটা বলবা 3 প্রাইম প্রান্তে আমাদের এসিসি ধারায় সজ্জিত থাকে, এখানে অ্যামিনো অ্যাসিড সাইটটা থাকে। আর টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম, এটাই আসলে আমাদের টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিডটাকে সংযুক্ত করতে হেল্প করে থাকে। সো 20টা অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য এরকম 20টা টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম অথবা অ্যামিনো অ্যাসাইল অ্যাক্টিভেটিং এনজাইম থাকে আর কি। ঠিক আছে, এই টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম এটার আরেকটা নাম আছে এরকম যে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। এই নামটা কোত্থেকে আসছে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো টিআরএনএ এর সাথে যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় সেটাকে আমরা বলে থাকি অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। বুঝছো? সো সিনথেটেজ মানে তো তৈরি করা। ওকে, এটাই হচ্ছে কথা। ওকে ফাইন। এবার আসো গুরুত্বের ক্ষেত্রে আমরা একটু দেখি যে টিআরএনএ এর কাজ কি। আমি জানি টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটাকে অ্যামিনো অ্যাসিডটাকে সাইটোপ্লাজম থেকে সে রাইবোজোমে নিয়ে আসে ধরে। ওকে, এরপরে দেখো এমআরএনএ কি করে? জেনেটিক বার্তাটা সে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে রাইবোজোমে নিয়ে আসে। তারপর আরআরএনএ এর কাজ কি? আমি জানি রাইবোজোম তৈরি করা। আরআরএনএ কি করে? রাইবোজোম তৈরি করে। এমআরএনএ এর কাজ কি? জেনেটিক বার্তা তারা নিউক্লিয়াস থেকে রাইবোজোমে নিয়ে আসে। তারপরে দেখো জিআরএনএ, মনে রাখবা জিআরএনএ এর প্রধান কাজ কিন্তু প্রোটিন তৈরি করা, এটা বইয়ের মধ্যে লেখা আছে। জিআরএনএ হচ্ছে জেনেটিক আরএনএ, প্রধান কাজ প্রোটিন তৈরি। এখন ভাই বলবা যে ভাইয়া তাহলে এখানে জেনেটিক কথা কেন লেখা? কারণ আমি জানি যে ভাইরাস কিন্তু 2 টাইপের হয়, হয় ডিএনএ ভাইরাস হতে পারে অথবা আরএনএ ভাইরাস হতে পারে। একটা ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ দুইটাই কিন্তু একসাথে থাকতে পারে না। সো মনে রাখতে হবে কি জেনেটিক আরএনএ ডিএনএ ভাইরাসের বস্তু হিসেবে কাজ করে থাকে, মনে থাকবে জিনিসটা। ওকে, এরপর দেখো মাইনর আরএনএ মূলত এনজাইমের কাজটা করে থাকে। এনজাইমের কাজটা করে থাকে হচ্ছে মাইনর আরএনএ, মনে রাখতে হবে এটা।
ওকে, এবার দেখো ডিএনএ ভার্সেস আরএনএ, এটা অনেকবার পরীক্ষায় আসছে, আমরা একটু খেয়াল করি। তো সব সময় মনে রাখবা যে অবশ্যই যে কোনো পার্থক্য লেখার সময় শনাক্তকারী বৈশিষ্ট্য অথবা পার্থক্যকরণ বৈশিষ্ট্য লিখে স্টার্ট করবা, তাহলে লেখার মানে ধরনটা সুন্দর হবে, নাম্বার 1। নাম্বার 2, লেখা কম লাগবে আসলে। প্রথম কথা, ভৌত গঠনে বলছে ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে একসূত্রক। রাসায়নিক গঠনের মধ্যে এখানে থাকবে ডিঅক্সিরাইবোজ সুগার আর এখানে থাকবে হচ্ছে আমাদের রাইবোজ সুগার। ডিএনএতে আমাদের থাইমিন আর সাইটোসিন থাকে, আর আরএনএতে থাকে হচ্ছে ইউরাসিল। আমরা জানি যে আরএনএতে কি থাকে না, থাইমিনটা মূলত থাকে না। তারপরে প্রকারভেদ, ডিএনএর তেমন কোনো প্রকারভেদ আসলে করা হয় নাই, কিন্তু কি বলছিলাম, জিআরএনএ জেনেটিক আরএনএটা কি কাজ করে থাকে, আরএনএ ভাইরাসের জেনেটিক বস্তু হিসেবে কাজ করে থাকে। ভাইয়া হয়তো একটু ভুলে ডিএনএ ভাইরাসের কথা বলে ফেলছে। জিআরএনএ হচ্ছে জেনেটিক আরএনএ, এটা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, আর আরএনএ হচ্ছে 5 প্রকার হয়, আমরা একটু আগে পড়লাম। উৎপত্তি হয় প্রতিলিপনের মাধ্যমে, আর এটা হয় কিসের মাধ্যমে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে। সো ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা সব ধরনের আরএনএ পেয়ে থাকি, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। অবস্থানটা খেয়াল করো, মনে রাখবা যে ডিএনএ 90% থাকে নিউক্লিয়াসে, এই কথাটা একটু মাথায় রাখবা। ডিএনএ 90% থাকে নিউক্লিয়াসে আর 10% থাকে সাইটোপ্লাজমে। অপরদিকে আরএনএর ক্ষেত্রে 90% থাকে সাইটোপ্লাজমে আর 10% থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। প্রধান কাজ কি, বংশগতির ধারক বাহক নিয়ন্ত্রক হিসেবে কাজ করা, আর আরএনএটা মূলত প্রোটিন সংশ্লেষণ কাজটা করে থাকে। বংশগতি, ডিএনএ বংশগতির চরিত্র বহন করে, আর ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র আরএনএটা বংশগতির চরিত্রটা বহন করতে পারে। নিউক্লিওটাইডের সংখ্যা বেশি কোথায় হবে, অবশ্যই ডিএনএতে বেশি হবে। 9 নাম্বারটা খেয়াল করো, অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি, এই জন্য অতিবেগুনি রশ্মিগুলো ডিএনএতে মিউটেশন বা পরিবৃত্তি সৃষ্টি করতে পারে। ওকে, আণবিক ওজনটা ডিএনএ এর ক্ষেত্রে বেশি হয়, মনে রাখতে হবে এটা। সো এই চারটা অবশ্যই খুব ভালো মতো মনে রাখতে হবে, যে পার্থক্যকরণ বৈশিষ্ট্য লিখে তুমি যে কোনো পার্থক্য শুরু করবে, অবশ্যই এটা মাস্ট। এরপরে দেখো ডিএনএ রেপ্লিকেশন, আমরা চলে আসছি। ডিএনএ রেপ্লিকেশনগুলো তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়, সো আমি সহজভাবে পড়ানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করো। নাম্বার 1, আমি ফার্স্টে হচ্ছে এই ছবিটাই দেখাই, তারপর তোমরা পরীক্ষায় কোন ছবিটা আঁকবা সেটা দেখাচ্ছি। তাহলে খেয়াল করো এখানে কি দেখানো হচ্ছে। আমি জানি যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় কোন প্রক্রিয়ায়, ডিএনএ রেপ্লিকেশনটা হয় আসলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বা সেমি কনজারভেটিভ মডেলে। এবং এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় আমি জানি যে মাতৃ ডিএনএর একটা সূত্রক থাকে এবং নতুন সূত্রক থাকে একটা। নতুন সূত্রক কয়টা থাকে, নতুন সূত্রক থাকে একটা, এটা হচ্ছে একটা নতুন ডিএনএর মধ্যে। তো খেয়াল করো, আমি লাল কালি দিয়ে মাতৃ ডিএনএ সূত্রক বুঝাচ্ছি। তাহলে এই যে লালটা আছে, এই লালটা হচ্ছে আমার মাতৃ ডিএনএ সূত্রক, ঠিক আছে, এই লালটা হচ্ছে আমার মাতৃ ডিএনএ সূত্রক। তো এইটা হচ্ছে আমার 3 প্রাইম থেকে 5 প্রাইম, 3 প্রাইম থেকে কত, 5 প্রাইম। ওকে, আর আরেকটা সূত্র কোনটা, আরেকটা মাতৃ ডিএনএ সূত্রক হচ্ছে আমার এই 5 প্রাইম থেকে 3 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে আমাদের আরেকটা মাতৃ ডিএনএ সূত্রক। তো খেয়াল করো এই প্রসেসটা কিভাবে শুরু হয়। এই প্রসেসটা সর্বপ্রথম শুরু করে হচ্ছে যেই এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইম। নাম কি এনজাইমটার, এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তো হেলিকেজ এনজাইম হচ্ছে প্যাচ খুলে দেয়, অর্থাৎ আমাদের এই যে ডিএনএর দুটো সূত্রক আছে, এদের নিউক্লিওটাইডের মধ্যে, আমি একটু বড় করি এটাকে তাহলে মনে ভালো হবে, বেটার হবে। ওকে, হ্যাঁ, তাহলে দেখো এই যে ডিএনএর দুইটা সূত্রক আছে, এখানে নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন আছে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে সর্বপ্রথম ভাঙবে হচ্ছে এই হেলিকেজ এনজাইম। এখন কথা কি জানো, কথা হচ্ছে ডিএনএ সূত্রগুলো সবসময় একসাথে জড়ায় থাকতে চায়, সো এরা বেশিক্ষণ এভাবে আলাদা থাকতে চায় না। এই জন্য আমাদের মনে রাখতে হবে কি, এই জন্য মনে রাখতে হবে যে একটা এনজাইমের নাম, সেটা হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। টপো আইসোমারেজ এনজাইমের কাজ কি, মনে রাখবা যে টপো আইসোমারেজ এনজাইম কি করে, তারা প্যাচ হতে দেয় না, অর্থাৎ ডিএনএ সূত্রক দুটো একসাথে জড়াতে পারে না। আর এটা হয় প্রকৃত কোষে টপো আইসোমারেজ এনজাইমটা এই কাজটা করে, আদি কোষে এই কাজটা করে থাকে গাইরেজ এনজাইম। আদি কোষে এই কাজটা কে করে থাকবে, গাইরেজ এনজাইম করে থাকবে। ওকে, এরপরে দেখো আরেকটা এনজাইম আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি, তারা হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না, হাইড্রোজেন বন্ধন কি হতে দেয় না, তৈরি হতে দেয় না। ক্লিয়ার, মনে থাকবে। আচ্ছা, এই তিনটা এনজাইমের নাম ফার্স্টে তোমরা মাথায় রাখো। এরপরে যেই কাজটা হবে সেটা হচ্ছে যে কোনো
আমার সূত্রক তৈরি হওয়ার জন্য প্রথমে একটা ছোট একটা সূত্রক তৈরি করতে হয়। তো এই ছোট সূত্রকটা হচ্ছে আমার কি, এই আরএনএ প্রাইমার। ছোট সূত্রকটাকে আমি কি বলবো, আরএনএ প্রাইমার বলে থাকি। ঠিক আছে, তাহলে ছোট সূত্রকটা কি, আরএনএ প্রাইমার। তাহলে আমার আরএনএ প্রাইমার তৈরি হবে। এই আরএনএ প্রাইমারটাকে তৈরি করে থাকে প্রাইমেজ নামক এনজাইম। ক্লিয়ার? সো দেখো, যেহেতু 3 প্রাইম থেকে 5 প্রাইম হচ্ছে আমার একটা সূত্রক, সো এইটা আরএনএ প্রাইমার হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম। আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের যে সূত্রক, এটার অপোজিটে তৈরি হবে যে আরএনএ প্রাইমার, সেটা হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম। আমার লক্ষণীয় ব্যাপারটা কি, লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন দিক সবসময় কোন দিকে হয়, রেপ্লিকেশন দিক সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়। এই যে দেখো 5 প্রাইম থেকে শুরু হয়েছে, এটা 3 প্রাইমে গিয়ে শেষ হবে। বুঝছো? আবার সেম ভাবে খেয়াল করো, যেহেতু এইখানে 5 প্রাইম, সো রেপ্লিকেশনের দিক হবে হচ্ছে এদিকে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখন এভাবে তৈরি হওয়ার জন্য আমার এই ডিএনএর যে দুইটা মাতৃসূত্রক আছে, এদের মধ্যে একটা হচ্ছে লিডিং সূত্রক আর একটা হচ্ছে ল্যাগিং সূত্রক। আমি তোমাদের দেখাবো একটু পরে ব্যাপারটা। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো। এখন দেখো, আমি এখন যে এনজাইমটাকে দেখাবো সেটা হচ্ছে কালো রঙের একটা এনজাইম। এটা হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ 3। এই 3টা আমি ভালো মতো হাইলাইট করব কেন, কারণ মনে রাখবা ডিএনএ পলিমারেজ 3টা আছে, 1 2 3। এই ডিএনএ পলিমারেজ 3 কিন্তু নতুন নিউক্লিওটাইডটাকে সংযোজন করে থাকে। ঠিক আছে, নতুন নিউক্লিওটাইডগুলোকে দেখো সংযোজন করতেছে কে, এই ডিএনএ পলিমারেজ 3। মনে থাকবে। অন্যদিকে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এরা মেইনলি কি কাজ করে থাকে, এরা মেইনলি মেরামতের কাজ বা প্রুফ রিডিং এর কাজ করে থাকে, রিপেয়ার কমপ্লেক্সের কাজ করে থাকে। ওকে, ধরো কোন একটা জায়গায় ধরো অ্যাডেনিনের সাথে আমার সাইটোসিন বসে গেল, অথবা নিউক্লিওটাইডটা ঠিক মতো বসলো না, সেই ভুলটা ধরবে কে, সেই ভুলটা ধরবে হচ্ছে আমাদের এই ডিএনএ পলিমারেজ 1 2 এবং কিছু এনজাইমের কমপ্লেক্স, যেগুলোকে বলা হয় আসলে রিপেয়ার কমপ্লেক্স বলা হয়ে থাকে, এটা রিপেয়ারের জন্য জড়িত। তাহলে এখন খেয়াল করো, আমি তোমাদের এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে লিডিং সূত্রক আর হচ্ছে ল্যাগিং সূত্রক বলতে আমরা কি বুঝি। মনে রাখবা যে মাতৃসূত্রক, আমি যদি লিখি হচ্ছে মাতৃসূত্রক, মাতৃসূত্রক যদি হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এটার অপোজিটে আমরা, এর অপোজিটে আমরা যে নতুন সূত্রকটা পাবো সেটা হচ্ছে কি, নতুন সূত্রকটা হবে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। মনে রাখবা এটাই হচ্ছে লিডিং সূত্রক বা লিডিং স্ট্র্যান্ড। তার মানে মনে রাখতে হবে যে লিডিং স্ট্র্যান্ড, দেখো এই লিডিং স্ট্র্যান্ড তৈরি হওয়ার সময় কোথাও কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে না। একটা করে প্যাচ খুলতেছে, নতুন করে আমার লিডিং সূত্রকটা সামনের দিকে যাইতে পারতেছে, মাঝখানে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু আমার মনোযোগ রাখতে হবে কোথায়, যদি আমার মাতৃসূত্রকটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম, তখন আমার যে নতুন সূত্রকটা আসে, নতুন সূত্রকটা আসে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। আমার মনে রাখতে হবে এই 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা হয় নতুন সূত্রক, এটা হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড মানে কি, ল্যাগ খায়। ল্যাগ খাওয়া মানে দেখো না, ফোন মানে কিছুকে দেখা যায় ল্যাগ খাওয়া অথবা হ্যাং খাওয়া, মানে কি হুট করে থেমে গেছে, থেমে থেমে কাজটা হচ্ছে, এটাই হচ্ছে ল্যাগ খাওয়া। সো দেখো 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা হয়, মাঝখানে মাঝখানে কিছু খণ্ড বিখণ্ড হয়ে যায় তারা, এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলে থাকি ওকাজাকি খণ্ড। সো লিডিং স্ট্র্যান্ডে আমরা কি পাই, পাই হচ্ছে ওকাজাকি খণ্ড পাই। আর ওকাজাকি খণ্ডগুলো ধরো এভাবে ওকাজাকি খণ্ড আছে, সো মাঝখানে এভাবে তো লাগাতে হবে ওকাজাকি খণ্ডগুলোকে। এই লাগানোর কাজটা করে থাকে হচ্ছে লাইগেজ এনজাইম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? এটা হচ্ছে আমাদের ফুল ক্লিয়ার থাকতে হবে এই কনসেপ্টগুলা। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এই ছবি থেকে দেখলাম, এবং আমি এখন তোমাদের দেখাবো যে তোমরা পরীক্ষার খাতায় কোন ছবিটা তোমরা রাখতে পারো, এই ছবিটা তোমরা রাখবো পরীক্ষার খাতায়। সো একইভাবে তুমি সুন্দরভাবে এখানে 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, মাতৃ ডিএনএ সূত্রগুলো অবশ্যই এরকম থাকবে, আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি। কিছু প্যাচ খোলা থাকবে, কিছু ক্যাস্ট হচ্ছে এরকম দেয়া থাকবে। আর এটা হচ্ছে আমার রেপ্লিকেশনের দিকটা আমার বোঝাচ্ছে, রেপ্লিকেশনের দিকটা সবসময় কি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে হয়, লিডিং দিকটাকে বোঝাচ্ছে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে প্যাচ খুলতেছে এদিকে, প্যাচটা এদিক বরাবর খুলে খুলে যাচ্ছে। ওকে, আচ্ছা
তারপরে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইমে একটা অ্যারো সাইন দিছে, কারণ রেপ্লিকেশন সবসময় হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম। এখানে উপরে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আমার একটা কি রেপ্লিকেশনটা হচ্ছে। আর যেহেতু মাতৃসূত্র 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই জন্য আমার যে নতুন সূত্রটা থাকবে এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ড। এখানে তোমরা ওকাজাকি খণ্ড দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ দ্বারা প্রাইমারটা বৃদ্ধি পায়। এই ডিএনএ পলিমারেজ 3 দ্বারা কি হয়, নতুন নতুন নিউক্লিওটাইডগুলো সংযুক্ত হচ্ছে। বুঝতে পারছো? তোমরা এই ছবিটা দিবা, তাহলে দেখবা হচ্ছে অনেক ভালো হবে। আর এখানে দেখো যেহেতু এইটা হচ্ছে আমার ল্যাগিং স্ট্র্যান্ড, সো এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমি দুইটা ওকাজাকি খণ্ড দেখতে পাচ্ছি। এই ওকাজাকি খণ্ডগুলোকে ডিএনএ লাইগেজ নামক এনজাইমগুলো কি করছে, জোড়া লাগাই দিছে। ওকে, এই হচ্ছে আমার রেপ্লিকেশন। সো রেপ্লিকেশনের ক্ষেত্রে আমার উপকরণটা প্রথমে অবশ্যই লিখবা। উপকরণে লিখবা হচ্ছে ছাঁচ লাগে এখানে, অর্থাৎ ডিএনএ লাগবে আমার অবশ্যই মাতৃ ডিএনএ। নিউক্লিওটাইড ট্রাইফসফেট, অবশ্যই এখানে আমরা বলে থাকি কি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, অর্থাৎ ডিএটিপি, ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ডিঅক্সি কেন, কারণ এখানে তো আমার পেন্টোজ সুগারটা আসলে ডিঅক্সি রাইবোজ সুগার, এজন্য। তারপরে ধরো হচ্ছে আমার এই পুরোটাই কিন্তু আমার নিউক্লিওটাইড ট্রাইফসফেট। বুঝতে পারছো? এই নিউক্লিওটাইড ট্রাইফসফেট থেকে আমরা কিন্তু শক্তিটাও পেয়ে থাকি। তারপরে এটা ডিজিটিপি, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট হতে পারে, ডিঅক্সি থাইমিসিন ট্রাইফসফেট হতে পারে, থাইমোসিন ট্রাইফসফেট, থাইমিডিন। ওকে, তারপর হচ্ছে সাইটিডিন ট্রাইফসফেট হতে পারে, ডিসিটিপি হতে পারে, কিন্তু ইউরিডিন ট্রাইফসফেট থাকবে না, কারণ ইউরাসিল কিন্তু আমাদের ডিএনএর মধ্যে থাকে না আর কি। তারপরে রেপ্লিজম, রেপ্লিজম মানে কি, রেপ্লিজম মানে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স, অর্থাৎ রেপ্লিকেশনের জন্য আমার যতগুলো এনজাইম লাগতেছে সেগুলা, যেমন হেলিকেজ, টপোআইসোমারেজ, গাইরেজ, ডিএনএ পলিমারেজ, তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লাইগেজ, সবগুলো এটার মধ্যে আছে। তারপরে দেখো কি পয়েন্টস থাকা লাগবে, ওরি। ওরি মানে হচ্ছে কি, ওরি মানে ডিএনএ রেপ্লিকেশনের যে জায়গাটা থেকে শুরু হয় সেটাকে আমরা বলে থাকি ওরি, মানে অরিজিন। রেপ্লিকেশন ফর্ক বলতে আমরা কি বুঝি, দেখো দেখো এখানে হচ্ছে প্যাচটা খুলে গেছে, প্যাচটা খুলে যাওয়ার জন্য এখানে ওয়াই আকৃতির মতো একটা গঠন সৃষ্টি হয়েছে না, এটাকে বলা হয়ে থাকে রেপ্লিকেশন ফর্ক। ওকে, আচ্ছা। তারপরে হেলিকেজ পড়ছি আমরা, টপোআইসোমারেজ এবং গাইরেজ, তারা প্যাচ হতে দেয় না। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হাইড্রোজেন বন্ধনে তারা বাধা দেয়। ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে নিউক্লিওটাইডগুলোকে সংযুক্ত করা, এবং সংযুক্তির দিক সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। আমি জানি যে আরএনএ প্রাইমাসটা আরএনএ প্রাইমার তৈরি করে থাকে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার নতুন সূত্রক তৈরির আগে সর্বপ্রথম ছোট্ট একটা সূত্রক দরকার হয়, সেই সূত্রকটাকে আমি বলে থাকি আরএনএ প্রাইমার। লিডিং স্ট্র্যান্ড কোনটা, মনে রাখতে হবে যে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে মাতৃ ডিএনএ সূত্রকটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর ল্যাগিং এর ক্ষেত্রে কি হবে, মাতৃ ডিএনএ সূত্রকটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাইলেই হয়ে যাবে, তাহলে তুমি বুঝবা। তারপরে তুমি জানো ওকাজাকি খণ্ড তৈরি হয় ল্যাগিং স্ট্র্যান্ডে, লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাবে এবং প্রুফ ফিডিং এর কাজটা করে থাকে ডিএনএ পলিমারেজ 1 এবং হচ্ছে 2 নামক যে রিপেয়ার কমপ্লেক্স থাকে সেটা। ক্লিয়ার? তাহলে আশা করি তোমার ডিএনএ রেপ্লিকেশনটা খুব ইজি হয়ে গেছে। কমেন্ট সেকশনে জানাবা যে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, কারণ এই ক্লাসগুলো এভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা, এক নাগারে এতক্ষণ ক্লাস নিচ্ছি শুধুমাত্র তোমাদের কথা ভেবেই, যাতে তোমরা বোর্ড এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারো। একটা সত্যি কথা বলতে কি, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করা, A+ পাওয়া খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। তা না হলে তোমার দেখা যাবে স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা তুমি চান্স পাচ্ছ না শুধুমাত্র জিপিএ কম থাকার জন্য, তুমি এক্সামে যেতে পারছো না জিপিএ কম থাকার জন্য। এই ব্যাপারটা যেন না হয়। বায়োলজিতে মিনিমাম এ না থাকলে কিন্তু A+, মানে এ না থাকলে কি হয় না, মেডিকেলে তুমি ভর্তি পরীক্ষায় দিতে পারবা না, এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। সো এই কষ্টটা তুমি যেন না পাও, তোমার যেন নিয়তিটা তুমি যেন একাডেমিকের হাতে ছেড়ে না দাও, এই ব্যাপারটা মাথায় রাখবা। A+ সিকিউর করা খুবই সহজ, ভাইয়ার ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ কোর্স এর গঠন চ্যাপ্টারটা তুমি অনেক কনফিডেন্টলি দিতে পারবা। বোটানির অন্যান্য ওয়ান শট ক্লাসগুলো আমি নিয়ে আসতেছি, তোমরা একটু দোয়া করো, আল্লাহর যদি রহমত থাকে ভাইয়া এগুলো নিয়ে আসবে তোমাদের জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশন নাই, তোমার পড়াশোনাটা করতে থাকো। এবার আসো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা আসি। সো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের উপাদানগুলো একটু খেয়াল করো। প্রথমে ডিএনএ ছাঁচ লাগবে, তারপরে আমার আরএনএ পলিমারেজ লাগে। আমি জানি যে ডিএনএ তৈরির জন্য বা রেপ্লিকেশনের জন্য দরকার হয় ডিএনএ পলিমারেজ, অন্যদিকে আরএনএ তৈরির জন্য দরকার হয় আরএনএ পলিমারেজ, রাইট? তারপরে দেখো আমাদের এখানে নিউক্লিওটাইড ট্রাইফসফেট দরকার হয়। সো আমরা বলবো এখানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট। এখানে কিন্তু থাইমিডিন ট্রাইফসফেট থাকবে না, কারণ কি থাইমিন আলটিমেটলি আমার আরএনএর মধ্যে থাকে না।
আচ্ছা, তারপরে দেখো এখানে সহযোগী প্রোটিন থাকবে, সহযোগী প্রোটিনগুলো থাকবে। এবার আসো কি পয়েন্টস, কি পয়েন্টসগুলো কি? প্রথম হচ্ছে সূচনা। সূচনা মনে রাখতে হবে যে আমরা ডিএনএ রেপ্লিকেশনে পড়ছিলাম হেলিকেজ এনজাইমটা হাইড্রোজেন বন্ধন খুলে দেয়, কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে দেখবো কি আরএনএ পলিমারেজটাই 20টা বেস পেয়ার খুলে দিবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডটাকে তারা ভেঙে ফেলবে। তো যে জায়গাটা থেকে তারা আলটিমেটলি বেস পেয়ার খোলা শুরু করে, অথবা যে জায়গাটা থেকে আরএনএ তৈরি হওয়া শুরু হয়, সেটাকে আমরা বলে থাকি প্রোমোটার। প্রোমোটারটা কোথায় থাকে? প্রোমোটার থাকবে হচ্ছে ডিএনএ, ডিএনএর একটা সূত্রক। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই ডিএনএর সূত্রক তো হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3' থেকে 5', আর একটা হচ্ছে 5' থেকে 3'। তো ডিএনএর কোন সূত্রক থেকে আমার আরএনএ তৈরি হবে? মনে রাখবা যে ডিএনএর যে 3' থেকে 5' সূত্রক আছে সেখান থেকে আমার আরএনএ তৈরি হবে, কারণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার গতি কোন দিকে হয়? গতি হয়ে থাকে 5' থেকে 3'-এর দিকে। তাহলে নতুন সূত্রকটা 5' থেকে 3'-এর দিকে বাড়তে থাকবে। এই জন্য এটার ছাঁচ কোনটা হবে? ডিএনএর মধ্যে যে 3', 5' সূত্র সেটা। তো প্রোমোটার হচ্ছে প্রকৃত কোষে যে প্রোমোটার থাকে সেটাকে বলা হয় টাটা বক্স। প্রকৃত কোষে থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন এভাবে সিকোয়েন্সটা থাকে। আর আদি কোষে থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, অ্যাডেনিন অ্যাডেনিন, থাইমিন। সো টাটাট বক্স, প্রকৃত কোষে থাকে টাটা বক্স হচ্ছে প্রোমোটার, আর আদি কোষ হচ্ছে তাতাত বক্স। কি বক্স? তাতাত বক্স, মনে রাখবে এভাবে, তাতাত বক্স থাকে। এবার আসো স্ট্র্যান্ড বর্ধিতকরণ। আমি জানি ছাঁচ হিসেবে আমার 3' থেকে 5' যে ডিএনএ সূত্রকটা থাকবে সেটাই কিন্তু ব্যবহৃত হয়। আর সমাপ্তিকরণ কখন হয়? মনে রাখবা যে ধরো আমার ডিএনএর যেই সূত্রকটা ব্যবহৃত হচ্ছে সেটা কোন সূত্রক? ডিএনএ 3' থেকে 5' সূত্রক। তো খেয়াল করো এই ছবিটা, ডিএনএ 3' থেকে 5' সূত্রকের ধরো এই জায়গাটায় এসে, ধরো এই জায়গাটায় এসে কি দেখলাম আমরা? অনেকগুলো অ্যাডেনিন দেখলাম। কোথায় দেখলাম? ডিএনএর 3' থেকে 5' সূত্র, যেটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাকে বলে থাকি পলি এ। যখনই আমার এই এক সারি এ আমি দেখতে পাবো, মনে রাখতে হবে ঠিক এই জায়গাটায় এসেই আমার ট্রান্সক্রিপশনটা অফ হয়ে যাবে। এমআরএনএতে সেটাই ইউরাসিল দিয়ে কি হয়? ইউরাসিল দিয়ে হচ্ছে ট্রান্সফার হয়। আমি জানি যে ডিএনএতে অ্যাডেনিনের সাথে থাইমিন অ্যাড হয় ডিএনএতে, অপরদিকে মনে রাখতে হবে যে আরএনএতে কি হয়? অ্যাডেনিনের সাথে আমার ওই দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেই আমাদের ইউরাসিলটা অ্যাড হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যে আরএনএটা পাবো সেটাকে আমরা বলে থাকি প্রি আরএনএ। প্রি মানে তো আদি আরএনএ। সেখান থেকে আমার চূড়ান্ত এমআরএনএ তৈরি করার জন্য কিছু স্টেপ আছে। স্টেপগুলো কি? নাম্বার ওয়ান হচ্ছে পলি এ টেইল। পলি এ টেইল বলতে আমরা কি বুঝি? ধরো এটা হচ্ছে আমার একটা প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএতে আমি প্রথমে, এটা হচ্ছে 5' থেকে 3', এই 3' প্রান্তে আমি কি করব? অনেকগুলো অ্যাডেনিন অ্যাড করে দিব। এই অ্যাডেনিনের সংখ্যা 50 থেকে 150টার মতো হয়ে থাকে। এটাকেই বলা হয় পলি এ টেইল। তাহলে একটা প্রি এমআরএনএ 3' প্রান্তে প্রথমে পলি এ টেইল যুক্ত করতে হবে। এরপরে আমার কি করতে হবে? যে 5' প্রান্তে আমার 7টা গুয়ানিন যুক্ত করতে হবে। মানে গুয়ানোসিন নিউক্লিওটাইড, পুরো নিউক্লিওটাইডই যুক্ত করতে হবে। আসলে শুধু গুয়ানিন নাইট্রোজেন বেস তুমি কেন যুক্ত করবা? তোমার নিউক্লিওটাইড দরকার, তুমি গুয়ানোসিন নিউক্লিওটাইডই পুরোটা যুক্ত করবা। বোঝানোর জন্য 7G বলা হয়েছে আর কি। এটাকে বলে থাকে আমরা ক্যাপিং, কারণ 5' প্রান্ত হচ্ছে ক্যাপ বা মাথা, এটাকে হচ্ছে ক্যাপিং। এবং এরপরে আমার কি দরকার হয়? খেয়াল করো, একটা প্রি এমআরএনএর মধ্যে দুইটা অংশ থাকে। ধরো একটুক অংশকে আমরা বলে থাকি এক্সন, এটা হচ্ছে আমার এক্সন, আর এই অংশটা হচ্ছে আমার ইন্ট্রন। এক্সন আর হচ্ছে ইন্ট্রন, ঠিক আছে? তো মনে রাখবা এক্সন যে এরিয়াটা থাকে সেটাই কিন্তু আসলে এক্সপ্রেসড হয়। এক্সপ্রেসড হয় মানে কি? তার মানে এই অংশটাই তোমার বৈশিষ্ট্য প্রকাশ করবে। এই অংশটাই কি করবে? তোমার বৈশিষ্ট্য প্রকাশ করবে, রাইট? আর ইন্ট্রনটা হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রনটা হচ্ছে ইন্ট্রোভার্ট, অর্থাৎ এটা কিন্তু তোমার বৈশিষ্ট্য প্রকাশ করবে না। সো ইন্ট্রনটাকে কেটে ফেলে দিতে হবে। এই কেটে ফেলে দেওয়াকে বলা হয় স্প্লাইসিং। সো প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করার জন্য আমার প্রথমে কি করতে হয়? পলি এ টেইল, অর্থাৎ 3' প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত করতে হয়। তারপরে 5' প্রান্তে আমার ক্যাপিং করতে হবে, 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড যুক্ত করতে হবে, এবং আমার ইন্ট্রনটাকে কেটে ফেলে দিতে হবে। ইন্ট্রন হচ্ছে যে অংশটার মধ্যে, যে অংশটা ইন্ট্রোভার্ট অবস্থায় থাকে, যে অংশের মধ্যে তেমন একটা মানে সক্রিয় জিন থাকে না, যে অংশ তোমার বৈশিষ্ট্য প্রকাশ করে না, সেটা হচ্ছে ইন্ট্রন।
আর এক্সন হচ্ছে এক্সপ্রেস করে যেই পার্ট, বৈশিষ্ট্য প্রকাশ করবে যে অংশটা। সো ইন্ট্রনটাকে আমার কেটে ফেলে দিতে হবে, অর্থাৎ স্প্লাইসিং করতে হবে। এইগুলো করার পরেই আমি আলটিমেটলি একটা চূড়ান্ত এমআরএনএ কিন্তু পাবো। সো আমরা চলে আসছি আমাদের শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা হচ্ছে আমাদের তাহলে দেখো এখানে যে আমাদের 3 প্রাইম 5 প্রাইম প্রান্তটা আছে, এই প্রান্তটাই কিন্তু আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড অথবা ছাঁচ স্ট্র্যান্ড হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো এখন 5 প্রাইম টু 3 প্রাইম যে প্রান্তটা আছে, এই সূত্রকটাকে আমরা বলে থাকি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, যেহেতু এটাকে বেস করে অথবা এটাকে টেমপ্লেট করে কিন্তু আমার ট্রান্সক্রিপশনটা হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এখন একটা ব্যাপার কি জানো, একটা ব্যাপার হচ্ছে দেখো আমার এই 3 প্রাইম 5 প্রাইমটাকে ছাঁচ ধরে আমার যে এমআরএনএ তৈরি হইলো, সেই এমআরএনএর নিউক্লিওটাইডের সিকোয়েন্সগুলো একটু খেয়াল করো। নাইট্রোজেন বেসের অ্যাডেনিন আছে, 5 প্রাইম 3 প্রাইমেও ওই জায়গায় অ্যাডেনিন আছে, অ্যাডেনিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, এই জায়গাটা দেখো ইউরাসিল আছে, এই জায়গায় থাইমিন আছে। তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা এখানে এভাবে লিখতে পারি যে যদি বলি নতুন সূত্রক, কি বলবো আমরা বলতে পারি হচ্ছে নতুন সূত্রকের নাইট্রোজেন বেস সিকোয়েন্স কিসের মতো দেখতে হয়, 5 প্রাইম 3 প্রাইমের মতো, 5 প্রাইম 3 প্রাইমের মতো। একটা বেসিক জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে কি যে আরএনএতে সবসময় ইউরাসিল থাকে থাইমিনের জায়গায়। সো 5 প্রাইম 3 প্রাইমের যে নিউক্লিওটাইডগুলো তুমি দেখতে পাচ্ছ, এটা নাইট্রোজেন বেসগুলোকে আমি যদি জাস্ট এই থাইমিনগুলোকে ইউরাসিল বানাই দিই, তাহলেই কিন্তু আসলে আমি নতুন যে এমআরএনএ সূত্রকটা পাচ্ছি সেটা পাচ্ছি। এই জন্য 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্তটাকে বলা হয়ে থাকে কোডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের একটু ভালো মতো ক্লিয়ার হতে হবে যে কেন আসলে 5 প্রাইম 3 প্রাইমটাকে কোডিং স্ট্র্যান্ড বলা হচ্ছে। কারণ নতুন যেই এমআরএনএ সূত্রকটা তৈরি হচ্ছে, সেই সূত্রকটা অনেকটা 5 প্রাইম টু 3 প্রাইমের অনুরূপ হয়ে থাকে। ক্লিয়ার? আর অন্যদিকে টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে এজন্য বলা হয়ে থাকে নন কোডিং স্ট্র্যান্ড। ক্লিয়ার? তো এরপরে আমাদের লাস্ট প্রশ্নের দিকে আমরা এখানে চলে আসব, সেটা হচ্ছে কি যে আমাদের ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশন। এই ট্রান্সক্রিপশন ভার্সেস ট্রান্সলেশনের জিনিসটা কীরকম, পার্থক্যটা আমাদের পড়তে হবে অবশ্যই, এটাই পরীক্ষায় বারবার আসে। প্রথমে বলছে হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আমি আগেই বলছি যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের আরএনএ তৈরি হতে পারে। অন্যদিকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ থেকে আমার প্রোটিনটা তৈরি হয়। এটার উপাদানগুলো হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার 20টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে উপাদান হিসেবে কাজ করে। তারপরে স্থানটা কীরকম, ট্রান্সক্রিপশনটা নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে আর ট্রান্সলেশনটা হবে সাইটোপ্লাজমে রাইবোজোমের মধ্যে। 4 নম্বর পয়েন্টটা, আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় রাইবোজোমের কোনো দরকার নাই, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোজোম দরকার। 5 নাম্বারটা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। অন্যদিকে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাক্টিভেটিং এনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ওই যে টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিড সংযোগের সময়। এবং 6 নাম্বারটা, যে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা আসলে আমাদের ট্রান্সক্রিপশনে, প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর আরএনএ পলিমারেজটা প্রথমে ডিএনএর পাকটা হচ্ছে খুলে নিয়ে থাকে। আর ট্রান্সলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, টিএনএর সাথে অ্যামিনো অ্যাসিডটা মূলত সংযুক্ত হয়, এটাই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করে থাকে। সো এই ছিল আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস কোষ এবং এর গঠনের উপরে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো, কারণ তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো তাহলে সেই জিনিসটা আমার জন্য অনেক বেশি মোটিভেটিং হয়। যদি তোমরা হেল্পফুল হয় এই ক্লাসটা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অবশ্যই লাইক করে দিবা এবং শেয়ার করে দিবা। নেক্সটে আমি চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন, তাহলে বোটানির সবগুলো চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করার। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রোড টু ডিএমসি 2.0 একাডেমিক কোর্স অ্যাডমিশন কোর্সে জয়েন হতে চাইলে তোমরা আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে হচ্ছে মেসেজ দিতে পারো। এবং আজকে যে আমি তোমাদের ওয়ান শট সিকিউ ক্লাসটা নিলাম, এইখানে আমরা যে তোমাদের জন্য সাজেশনসটা দিলাম, এই সাজেশনসটা ভাইয়া কোত্থেকে বানাইছে আমি তোমাদের বলি। আমাদের মেগা পাবলিকেশনসের এইচএসসি ওয়ান শট বইগুলো আমাদের আছে, যেগুলো আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের জন্য বেস্ট করে বানানোর চেষ্টা করছি। সো সেই বইটাকে ধরেই কিন্তু ভাইয়া আজকে তোমাদের জন্য মেন সাজেশনটা প্রণয়ন করছে। এবং তোমরা যখন পরীক্ষার হলে যাবা, দেখবা কোনো প্রশ্ন আসলে এটার বাইরে আসার কোনো উপায় নাই। সো মেগা পাবলিকেশনসের বইগুলা যদি তুমি নিতে চাও, তাহলে মেগা পাবলিকেশনস পেজে তুমি মেসেজ দিতে পারো। আর যে কোনো একাডেমিক কোর্স অ্যাডমিশন কোর্সে জয়েন হতে চাইলে রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।